আচ্ছা, স্টোরিজ ফ্রম গাজা এটা বের করো সবাই। টেক্সট বুকে সবাই বের করে ফেলো স্টোরিজ ফ্রম গাজা। আমরা আজকে দুইটা প্যাসেজ পড়বো, ঠিক আছে? ফিলিস্তিনের গাজা নিয়ে ইউনিট 11, লেসন 3-তে আসো সবাই। লেসন 1-2 পড়তে হবে না, স্টোরিজ ফ্রম গাজা। ঠিক আছে, স্টোরিজ ফ্রম গাজা। ওকে, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? ভাইয়া পুরা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ইউনিট 11 লেসন 3, স্টোরিজ ফ্রম গাজা। এটা কি এই ব্যাচে কখনো পড়িয়েছি তোমাদেরকে? এটা তো হয় নাই, তাই না? যেহেতু আমরা সিরিয়ালে আগাচ্ছিলাম, এটা হয়েছে? জি না। এটা পরীক্ষাতে আসবে, লিখে রাখো। লিখে রাখো, এটা পরীক্ষাতে আসবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষাতে আসবে। ওকে, স্টোরিজ ফ্রম গাজা। এখন গাজা জিনিসটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে ফিলিস্তিনের একটা অঞ্চল, ঠিক আছে? ফিলিস্তিনের একটা অঞ্চল, কিন্তু যেটা ইসরায়েলের একবারে সীমানায়। এবং এই গাজায় এত পরিমাণ হত্যাযজ্ঞ চালায়, এত পরিমাণ হত্যাযজ্ঞ চালায় যে এখনো পর্যন্ত গত অক্টোবর 7 অ্যাটাকের পরে প্রায় 50,000 মানুষ মরছে। প্রত্যেক দিন 100 থেকে 150 জন মানুষ মারা যাচ্ছে স্নাইপারের গুলিতে, বোমা বিধ্বংসের কারণে। আবার কখনো কখনো খাবার ওদেরকে ভালোভাবে দেয় না, উপর থেকে খাবার ওই প্যারাশুটে করে দেয়। ওই প্যারাশুটে এসে যখন পরে মানুষের, যা আছে দল, মানে মানুষজন জড়ো হয়ে আছে তার উপর উপর এসে প্যারাশুটটা পড়ে, তো মানুষ মারা যাচ্ছে। তো প্রতিদিন 1 থেকে 150, এদের মধ্যে শিশু অনেক বেশি, শিশুদের মৃত্যু হার। ঠিক আছে, সো ইউনিট 11 লেসন 3, স্টোরিজ ফ্রম গাজা। তোমরা গাজা সম্পর্কে কি বেসিক নলেজ আছে তোমাদের? বেসিকটা জানো যে গাজা আসলে কি চালায় ইসরায়েলি আর্মি? ভাই আছে, ভাই আছে, জি আছে ভাইয়া। ভাই। কিন্তু অবশ্যই ভাই। সব জায়গায় লেখা থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। কেন প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে দিচ্ছে না কে? ইসরায়েল আর আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইসরায়েল আর আমেরিকা। 1 নম্বর শয়তান হচ্ছে আমেরিকা। মানুষ ভাবে ইসরায়েল, কিন্তু আমেরিকার ইন্ধন ছাড়া, আমেরিকার মদদ ছাড়া, আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েল ইজ নাথিং। আমেরিকা ইজ দ্য বিগেস্ট স্যাটান। আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, ঠিক আছে? আর মানুষ না, ওরা স্বচক্ষে দেখতেছে যে ইসরায়েল অবৈধভাবে, একবারে ফুললি, পুরোপুরিভাবে কোনো ভ্যালিড রিজন ছাড়া গাজাতে এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব সেটা তাকায় তাকায় দেখতেছে। সেইখানে আরো অস্ত্র পাঠাচ্ছে তারা বিনিময়ে ইসরায়েলকে, যে তুমি আরো হত্যা করো, আরো হত্যা করো। এর কোনো বিচার আচার নাই, এর কিচ্ছু নাই। এই পৃথিবীতে সভ্যতা বলতে কোনো কিছু নাই, সিভিলাইজড বলতে কোনো কিছু নাই। এই পশ্চিমারা, ফ্রান্স, ইউকে, ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি, এরা কি দেখতেছে না যে গাজায় ফিলিস্তিনিরা কি চালাচ্ছে? কিন্তু কি করার আছে? কিচ্ছু, কোনো স্টেপ তারা নিচ্ছে? কোনো স্টেপ তারা নিচ্ছে না। এই কারণে আজকের থেকে 50 বছর, 80 বছর, 100 বছর পরে যখন জার্মানিতে, ইটালিতে, ফ্রান্সে, সুইডেনে, অস্ট্রেলিয়াতে এরকম অ্যাটাক করবে অন্যান্য দেশ, সাপোজ রাশিয়া করলো, তখনও মানুষ দেখে দেখে এরকম এড়াই যাবে, কিচ্ছু আসবে যাবে না। কারণ আজকে পশ্চিমারা চাইলে ইসরায়েলকে ঠেকাইতে পারে এই এই হত্যাযজ্ঞ থেকে গাজায়, কিন্তু কিচ্ছু করতেছে না পশ্চিমারা। তোমাদের কি মনে হয় মুসলিম বিশ্ব কি আজীবন পিছিয়ে থাকবে? কোনোদিন কি এদের ক্ষমতা হবে না? তোমাদের কি মনে হয় কোনোদিন কি মুসলিম বিশ্বের হাতে ক্ষমতা আসবে না? জি কোনোদিন ভাইয়া। মুসলিমদের আরে হাতে সব ক্ষমতা আসবে ভাই, আসবে? আসবে। অবশ্যই আসবে। মিডল ইস্টের দেশগুলো, আরবের দেশগুলো, এরা কি কোনোদিন ক্ষমতা পাবে না? কোনোদিন নিউক্লিয়ার বম, কোনোদিন এরা শক্ত মিলিটারি হবে না, স্ট্রং মিলিটারি পাওয়ার হবে না? 100% হবে। ক্ষমতা কি আজীবনই আমেরিকা ইসরায়েলের হাতে থাকবে, ইউরোপিয়ানদের হাতে থাকবে? না। তো তখন
যখন ইউরোপের ধ্বংসযজ্ঞ দেখবে মানুষ, তখন মানুষও চুপ করে থাকবে। কারণ আজকে চোখের সামনে পৃথিবীতে সবচেয়ে আধুনিক জামানায় গাজাতে এই ধরনের একটা গণহত্যা চলতেছে। এটা নিয়ে সারা পৃথিবী চুপ, কেউ কিছু ছিড়তে পারতেছে না ইসরায়েলের। তো ভবিষ্যতে পৃথিবীতে ইউরোপিয়ানদের, ক্রিশ্চিয়ানরা, জিউসরা, মানে ক্যাথলিকরা, এরা যখন কষ্টে থাকবে, তখন বাকি পৃথিবী এদেরকে কিছুই বলবে না, বলবে চালাচ্ছে চালাক। আজকে যেমন ইসরায়েল হত্যাযজ্ঞ চালায়, কেউ কিছু বলে না, সেম ভাবে। আচ্ছা, তো আমরা এই স্টোরিজ ফ্রম গাজা, গাজা থেকে তিনজন ব্যক্তির তিনটা ঘটনা তুলে ধরা হয়েছে। স্টোরিজ মানে গল্প, স্টোরিজ নাউন, ফ্রম গাজা, গাজা থেকে, ফিলিস্তিনের গাজা থেকে তিনটা গল্প শেয়ার করা হয়েছে। আচ্ছা, তো বইতে কি পেয়েছো সবাই? ভাই আপনারা বইতে পেয়েছো? ইউনিট 11 লেসন 3 সবাই পাইছো খুঁজে? ভাইয়া নয়টাই করলে এটা 5 স্টার দিয়ে। আমরা একটু লং ক্লাস করবো আজকে, আমরা ক্লাসটা একটু লম্বা করবো, এই কারণে একটু আগে আসছি আমরা। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা লম্বা করব, এই কারণে আগে আসছি। এখন শোনো আমার কথা, এটা 5 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষাতে আসবে। এটা প্রত্যেকে যারা ক্লাসে জয়েন করেছে 5 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষাতে আসবে। তো প্রথমজন যিনি সাক্ষাৎকার দিয়েছে তিনজন, তাদের তিনজনের কথা এখানে দেয়া হয়েছে, দেখো। এটা হচ্ছে, নাও রিড 3 সিলেক্টেড monologues ফ্রম আশটার থিয়েটার্স প্রোডাকশন গাজা মনোলগ and answer the questions that follow. The pieces are translated by ফিদা জিরিস। তো আশতার থিয়েটারে একটা নাটক মঞ্চস্থ হয়েছিল। তো সেই নাটকের মধ্যে যে কনভারসেশন থাকে, বিবৃতি থাকে। তো তিনজন সত্যিকারের ব্যক্তি যারা গাজার বাসিন্দা, তারা ওই বিবৃতিটা দিয়েছিল। তো প্রথমজন মাহমুদ বালওয়ি, ঠিক আছে, মাহমুদ বালওয়ি, বর্ন 1995, যার জন্ম 1995 সালে, এবং সে আছে গাজার আশ-শাতি ক্যাম্প থেকে বলতেছে। আশ-শাতি একটা ক্যাম্পের নাম। গাজাতে মানুষের ঘরবাড়ি বলতে কিছু নাই, ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছু নাই। ইসরায়েল বোমা মারতে 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 সব ধ্বংস করে ফেলছে। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা। তো সেই বোমা যতটুকু শক্তিশালী ছিল, যতটুকু ক্ষতি করছে, তার চেয়ে 250 গুণ বেশি বোমা ফেলছে এই গাজার উপর। অথচ গাজা মাত্র 200-250 কিলোমিটারের একটা এরিয়া, 200-250 কিলোমিটার একটা শহর। এমন না যে বিশাল একটা দেশের সমান, না। বুঝতে পারছো? তোমার ঘরে তোমাদের জেলাটা এতটুকু হচ্ছে গাজা, তারা এইভাবে ধ্বংস করছে। তো তারা এখন ক্যাম্পে থাকে, শরণার্থী ক্যাম্প। ঠিক আছে, তো আশরাতি ক্যাম্প থেকে মাহমুদ বালাউই বলতেছে। ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়াপুরা? আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, তো খুব মন দিয়ে একটু করবা। আর এদের আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া আমাদের আসলে মানে হাতে কোনো ওয়ে নাই। দেখো, আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা। আমি গাজা থেকে মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর শব্দগুলো লিখতে চাই। আমি গাজা থেকে সবচেয়ে সুন্দর শব্দগুলো লিখতে চাই, বাট আই কান্ট, কিন্তু আমি পারি না, কিন্তু আমি লিখতে পারি না। আই ক্যান নট সি দ্য পোভার্টি, siege and famine, especially when all Gaza city flooded into Al Arish. দেখো, তো আই ক্যানট সি দ্য পোভার্টি, আমি পারি না কেন জানো? কারণ আমি আই ক্যান নট নট সি, এখানে দুইবার আছে, দেখো, আই ক্যান নট নট সি দ্য পোভার্টি, আমি এখানকার দরিদ্রতা না দেখে পারি না। সিজ, এখানকে যেভাবে দখল করা হয়েছে গাজাকে। ফেমিন, এখানে যে দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে খেয়ে মারা যাচ্ছে, ছবিগুলো অনলাইনে দেখলে কষ্টে বুকটা চিরে যায়। এরপর স্পেশালি হোয়েন অল গাজা সিটি, যখন পুরা গাজা শহর ফ্লাডেড ইনটু আল আরিশ, পুরা গাজা শহর মিলে একটা আল আরিশ ক্যাম্প হয়ে গেছে, অ্যান্ড এমপ্টিড ইট ফ্রম অল গুডস ইন 2 আওয়ার্স, এবং এই যে গাজা শহর, এখান থেকে সমস্ত দ্রব্যাদি সহ যা যা ছিল 2 ঘন্টার মধ্যে সবকিছু ফাঁকা হয়ে গেছে। মানে মানুষ সবকিছু যে যা পাইছে সেটা এখন গুছায় রাখতেছে, কারণ ঘর নাই, বাড়ি নাই, একটা ক্যাম্পের নিচে, তাঁবুর নিচে থাকতে হয়। পুরা গাজা শহর আল আরিশ এর মতো একটা ক্যাম্প হয়ে গেছে। আই ক্যান নট নট সি দ্য ডেপ্রিভেশন ইন এভরি হাউস,
আমি প্রত্যেকটা বাড়িতে শুধু দেখি বঞ্চনা, বঞ্চনা, দুঃখ, দা ফিয়ার, তাদের চোখে মুখে ভয়, অ্যান্ড দ্য সিকনেস, এবং তাদের অসুস্থতা। তো আমি গাজা শহরে না দেখে পারি না, কি না দেখে পারি না, সেখান পর পোভার্টি, পোভার্টি একটা নাউন, টি হয়ে থাকলে সেটা নাউন হয়, পোভার্টি, কোয়ালিটি, ডিগনিটি, ঠিক আছে, কোয়ান্টিটি, এগুলো সব নাউন। তো সেখানকার দরিদ্রতা, সিস সেখানকার বেদখল, ফেমিন সেখানকার দুর্ভিক্ষ, স্পেশালি বিশেষ করে যখন পুরো গাজা শহরে একটা ক্যাম্প হয়ে গেছে এবং এখানে সবকিছু এখন ফাঁকা, ঘরবাড়ি থেকে শুরু করে সবকিছু, এবং প্রত্যেকটা হাউজে যা আছে অবশিষ্ট দু একটা ঘরবাড়ি, তাদের মধ্যে বঞ্চনা, ডেপ্রিভেশন, তাদের চোখে মুখে ফেয়ার, ভয়, অ্যান্ড দ্য সিকনেস, এবং অসুস্থতা। হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু সে অ্যাবাউট গাজা? আপনি আমার থেকে গাজা নিয়ে কি বলাটা প্রত্যাশা করেন? আপনি গাজা নিয়ে আমার কাছ থেকে কি শুনতে চান? ফ্রম হোয়েন আই বিকেম অ্যাওয়ার অফ ইট, যখন থেকে আমি এটা নিয়ে সচেতন হয়েছি, আই ওয়াজ স্যাড অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট, আমি এটা সবকিছু নিয়ে খুবই খুবই দুঃখ বোধ করি। যখন থেকে আমি বড় হয়েছি, আমি গাজার সবকিছু নিয়ে খুবই দুঃখ বোধ করি, স্পেশালি দ্য কিডস, বিশেষ করে এখানকার বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা, স্পেশালি আর স্পেশালি এস দিয়ে শুরু হলে তারে বলে স্পেশালি, আর সম্মান দিয়ে বা অনুভূতি দিয়ে বা রেসপেক্ট দিয়ে বোঝাতে গেলে তখন ই দিয়ে শুরু হয় স্পেশালি। স্পেশালি আর স্পেশালি দুইটাই মানে বিশেষভাবে। একটা হচ্ছে এস দিয়ে শুরু হয় যখন তুমি তুচ্ছ বা তোমার সমবয়সী কেউ বা যারে সম্মান দিয়ে কথা বলতে হয় না, জাস্ট কথা বললে হয়, তখন এস দিয়ে বলতে হয় স্পেশালি। আর যখন আসেন, আর যখন ই দিয়ে স্টার্ট হয় তখন স্পেশালি, মানে সম্মান দিয়ে, শরণার্থে, আসেন আসেন। তো স্পেশালি দ্য কিডস অ্যান্ড ইভেন দ্য অ্যাডাল্টস, ইউথ, উইমেন, গার্লস, অ্যানিমালস, স্টোন অ্যান্ড ট্রিজ, এভরিথিং ইন ইট ইজ ক্রাইং। তো বিশেষ করে এখানকার বাচ্চারা, ইভেন দ্য অ্যাডাল্টস এমনকি বড়রা, ইউথ তরুণেরা, ইউথ মানে তরুণেরা, যুবকেরা, উইমেন, উইমেন এখানকার নারীরা, গার্লস মেয়েরা, তুমি দরজা খুঁজছে এই! এরপরে দেখো গার্লস, এরপরে অ্যানিমালস এখানকার প্রাণীগুলা, স্টোনস এখানকার পাথরগুলা, ট্রিজ বৃক্ষগুলা, এভরিথিং ইন ইট এটার মধ্যকার সমস্ত কিছু, ইজ ক্রাইং কাঁদছে। কি করতেছে? কাঁদছে, তারা কাঁদতেছে। আই অ্যাম লুকিং ফর নাইস ওয়ার্ডস, আমি ভালো শব্দ খুঁজছি টু সে, বলার জন্য, অ্যান্ড আই কান্ট ফাইন্ড দেম, কিন্তু আমি সেগুলোকে খুঁজে আর পাচ্ছি না। আমি চাই ভালো শব্দ বলতে, কিন্তু আমি সেগুলো খুঁজে পাচ্ছি না। আমি চাই ভালো শব্দ বলতে, কিন্তু গাজা শহরের সবকিছু কাঁদছে। এখানকার এনিম্যাল, পাথর, বৃক্ষ, ছেলেরা, মেয়েরা, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, সবাই কাঁদছে, সবকিছু কাঁদছে, পাথর থেকে শুরু করে সবকিছু। দ্য সি ইজ দ্য অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম, এই সমুদ্রটাই একমাত্র জিনিস যেটা আমাকে সাহায্য করে স্বপ্ন দেখতে। হোয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর, যখন আমি এটার তীরে দাঁড়াই, বাই দ্য ওয়ে, এই গাজা সমুদ্র তীরবর্তী একটা শহর, সমুদ্র তীরবর্তী, যেমন কক্সবাজার যেরকম বঙ্গোপসাগরের তীরে, গাজা ওরকম সমুদ্রের তীরে। তো দ্য সি ইজ দ্য অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম। আচ্ছা, হোয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর, যখন আমি এটার তীরে বা কূলে দাঁড়াই, আই ক্যান ইমাজিন সাইপ্রাস, আমি সাইপ্রাসের কথা স্মরণ করতে পারি। আমি তখন সাইপ্রাসের কথা কি স্মরণ করতে পারি। এটা ভূমধ্যসাগরের তীরে, বুঝছো, মেডিটারেনিয়ান সি, ভূমধ্যসাগরের তীরে গাজা শহর আর কি, ভূমধ্যসাগরের একদম তীরে, মেডিটারেনিয়ান সি এর তীরে। আচ্ছা, এরপর দেখো, তো যখন আমি এই ভূমধ্যসাগরের তীরে এই গাজা শহরের এই কিনারায় দাঁড়াই, আই ক্যান ইমাজিন সাইপ্রাস, তখন আমার মনের মধ্যে আছে সাইপ্রাস দেশের কথা। ট্রাভেল টু প্যারিস, তারপর আমি প্যারিসে উড়ে যাব, প্যারিসে ভ্রমণ করব। ফ্লাই টু রোম, ইতালির রোমে যাব, মানে আমি প্যারিসে যাব, আমি ইতালির রোমে যাব, ইতালির রাজধানী, ফ্রান্সের রাজধানী, এইসব জায়গায় যাব। অল হোয়াইল স্ট্যান্ডিং ইন দ্য সেম স্পট, তো ওই একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি এটা কল্পনা করি, মানে ভূমধ্যসাগরের ওই তীরে গাজা শহরের এখানে দাঁড়ায় আমি এগুলো কল্পনা করি। আই গো অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ঘুরে আসি। অ্যান্ড ইন দি এন্ড, এবং শেষে এসে,
আই ল্যান্ড অন মাই বেড ইন আওয়ার হাউস। শেষে এসে আমি নিজেকে পাই আমার বাড়ির বিছানায়। ইন দ্য মিডল অফ দ্য রিফিউজি ক্যাম্প। রিফিউজি ক্যাম্পের মাঝখানে। রিফিউজি ক্যাম্প মানে শরণার্থী শিবির, একটা শরণার্থী শিবিরের মাঝখানে এসে আমি নিজেকে পাই। তাহলে কষ্টটা একটু চিন্তা করো, যে শেষে এসে আমি নিজেকে পাই কোথায়? একটা রিফিউজি ক্যাম্পের মাঝখানে। তো আই গো ব্যাক টু দ্য রিয়েলিটি অফ গাজা। আমি গাজার বাস্তবতায় আবার ফিরে যাই। আমি গাজার বাস্তবতায় আবার ফিরে যাই। দ্য ডার্টি মার্কেট, সেখানকার মার্কেট একেবারে নোংরা হয়ে আছে। ওভারফ্লোয়িং সিওয়েজ, ওইখানকার যে সুয়ারেজ সিস্টেম, মানে পয় নিষ্কাশন ব্যবস্থা, যেটা সেই পয় নিষ্কাশন ব্যবস্থা ওভারফ্লোয়িং, ড্রেনের উপর দিয়ে পড়তেছে ময়লা। দা কার্টস, ওইখানকার গাড়িগুলা, মানে ঘোড়ার গাড়ি, উটের গাড়ি, এগুলা বা বিভিন্ন যানবাহন বোঝাচ্ছে। এন্ড হোয়াটস অন টপ অফ দ্য কার্টস, এবং ওই গাড়ির উপরে যা যা আছে। তারপরে দা সাফোকেটিং স্মেল, দম বন্ধ হয়ে আসা গন্ধ। সাফোকেটিং স্মেল মানে এমন এমন গন্ধ যে দম বন্ধ হয়ে আসতেছে। অ্যান্ড এবং দ্য সাইলেন্ট পিপল, এবং নীরব মানুষজন, হু কান্ট স্পিক, যারা কথা বলতে পারে না, যারা কথাও বলতে পারে না, মানে ওইখানকার মানুষের এখন আর মুখে কিছু বলার নাই, তারা ভাষা হারাই ফেলছে। মানে স্কুইড গেম ওয়েব সিরিজটা কি দেখছো তোমরা এখানে কেউ কেউ? সেই বাস্তব স্কুইড গেম চলতেছে হচ্ছে গাজাতে। খাবারের জন্য যায় আর স্নাইপার গুলি গুলি করে মানুষ মারে। স্কুইড গেম দেখছো তোমরা এখানে যারা আছো জি ভাইয়া। নেটফ্লিক্সে? তো সেই সত্যিকারের ভাই স্কুইড, সত্যিকারের স্কুইড গেম চলে হচ্ছে গাজায়, একদম রিয়েল লাইফ স্কুইড গেম। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সাফোকেটিং মানে দম বন্ধ কর, দম বন্ধ কর, দম বন্ধ করে নিয়ে আসে এমন গন্ধ। ঠিক আছে। তো হোয়েন আই লুক অ্যাট দ্য ক্লক, আমি যখন ঘড়ির দিকে তাকাই, অ্যান্ড ইটস 11:15, এবং 11:55 বাজে, রাত। আই স্টার্ট শেকিং, আমি কাঁপতে আরম্ভ করি। অ্যান্ড মাই হার্ট বিটস ফাস্টার, এবং আমার হার্ট বিট দ্রুততর হয়ে যায়। শেকিং মানে কম্পন ধরা, কাঁপা। ঠিক আছে। তো যখন 11:55 বাজে, এখন এটা কি আসলে এম বা পিএম ওইভাবে বলে নাই, জাস্ট 11:55। তো দিন হোক বা রাত, যেটাকেই বুঝাক না কেন, যখন এটা হয় তখন আই স্টার্ট শেকিং, আমি কাঁপতে শুরু করি। ঠিক আছে, আমি কাঁপতে শুরু করি। অ্যান্ড মাই হার্ট বিট ফাস্টার, এবং আমার হার্ট আরো দ্রুত বিট করতে থাকে। ঠিক আছে, আমার হার্ট বিট তখন বেড়ে যায়। এরপরে দেখো, আই ফিল দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেন, আমার মনে হয় যুদ্ধটা আবার শুরু হয়েছে। আমার মনে হয় যুদ্ধটা আবার শুরু হয়েছে। দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেন। নট অনলি দ্য ক্লক স্কেয়ার্স মি, শুধু ঘড়ির কাঁটাটা আমাকে স্কেয়ার করে না। এভরিথিং দ্যাট ফ্লাইস, যা কিছু উড়ে যায়। এভরিথিং দ্যাট ফ্লাইস, যা কিছু ওড়ে। ইভেন দ্য ফ্লাইজ, এমনকি মশাও আমাকে ভয় লাগিয়ে দেয়। মশা, রিমোট কোথায়? এমনকি মশাও আমাকে ভয় লাগিয়ে দেয়। অর্থাৎ এত পরিমাণ মিসাইল, এত পরিমাণ ড্রোন গাজার উপর নিক্ষেপ করা হয়েছে যে গাজার মানুষের মধ্যে এখন ভয় ঢুকে গেছে। ধরো ড্রোনের কিন্তু ওরা একটা মোটর গুলা ঘুরে, মোটর গুলা ঘুরে। তো একটা মাছিও যদি এখন উড়ে যায়, গাজার মানুষের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে যে না জানি আবার একটা ড্রোন এসে পড়বে এবং দ্যাট উইল আলটিমেটলি কিল দেম। তারা গোয়িং টু বি কিলড, দে আর গোয়িং টু বি কিলড, এরকম তাদের কাছে ফিল হয়। তো একটা মশা উড়ে গেল, তুমি ভাবতে পারো মানুষ কতটা ট্রমাটাইজড। যে একটা মশা উড়ে যায়, সেই মশার ভনভনানি শব্দতে মনে হয় যেন আবার না জানি ড্রোন পড়লো মাথার উপরে। কি পরিমাণ বম্বারিং করা হয়েছে, বম ফেলা হয়েছে। তবে দেখো, আই ক্যান টেল এনিওয়ান, আমি কাউকে বলতে পারছি না অ্যাবাউট মাই ফিয়ার, আমার ভয় নিয়ে। সো যাতে দে ডোন্ট কল মি উইম্প অর এসিসি, যাতে তারা আমাকে ভীতু কাপুরুষ না বলে। উইম্প বা সিসি, এদের মানে ভীতু কাপুরুষ, মক করা, হাসাহাসি করা। ঠিক আছে। যে কেউ তুমি ভীরু কাপুরুষ, এই জন্য তোমাকে নিয়ে হাসবে, এই কারণে তুমি যে এতটা ভীতু এটা বলতে পারতেছো না। আই অ্যাম মোস্ট স্কেয়ার্ড ফর মাই ওল্ডার ব্রাদার্স, আমি সবচেয়ে বেশি ভীতু আমার বড় ভাইদের নিয়ে।
আই অ্যাম মোস্ট স্কেয়ার্ড, আমি সবচেয়ে বেশি ভীত আমার ভাইদের কথা চিন্তা করলে, বড় ভাইদের কথা। হোয়েন এ ফ্লাই ল্যান্ডস অন এনি অন অফ দেম বা এনি অফ দেম, যখন একটা মাছি এসেও পড়ে তাদের গায়ে। হোয়েন এ ফ্লাই, যখন একটা মাছি, ফ্লাই মানে মাছি এসে পড়ে তাদের গায়ে, আই ফিল, আমি অনুভব করি, ইটস গোয়িং টু কিল হিম, আমার মনে হয় যে এটা তাকে মেরে ফেলবে। চিন্তা করতে পারো মানুষের ট্রমা, মানুষ আসলে কতটা অসহায়, কতটা প্যাথেটিক, কতটা ট্রাজিক জীবনযাপন মানুষের। তো আই স্টার্ট শাউটিং, তো আমি চিৎকার করা শুরু করি তখন। অ্যান্ড আই রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, এবং ওই জায়গা থেকে আমি দৌড়ে পালাই। দ্যাটস হয়, এই জন্য আই এম নাও এসকেপিং আউটসাইড দ্য হাউস অল দ্য টাইম, এই কারণে আমি এখন বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেছি, মুক্ত। এসকেপিং মানে মুক্তি পাওয়া, বেরিয়ে যাওয়া, বেরিয়ে বাড়ির বাইরে অবস্থান করতেছে, আউটসাইড দ্য হাউস অল দ্য টাইম বিকজ অফ দ্য মেনি ফ্লাইজ, কারণ এখানে এখন অনেক মাছি, কারণ এখানে এখন অনেক মাছি ওড়ে, তাই আমার মনে হয় কোন মাছিটা না জানি আমাকে বা আমার ভাইদেরকে মেরে ফেলে। তাই আমি বেশিরভাগ সময় এই শরণার্থী যে ক্যাম্পটা, যে তাঁবুর নিচে আমি থাকি, সেখান থেকে বাইরে অবস্থান করি। আচ্ছা, এইবার যিনি কথা বলতেছেন তার নাম হচ্ছে মাহমুদ নাজিম, যার জন্ম 1994 সালে। এসকেপ মানে মুক্তি পাওয়া, এসকেপ মানে মুক্তি পাওয়া, এসকেপের পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফ্রম বসে, স্কেপ ফ্রম মানে মুক্তি পাওয়া। মাহমুদ নাজিম, বর্ন 1994 সালে, জন্ম আশেখ রাদওয়ান ক্যাম্প থেকে বলতেছে। উনি যে ক্যাম্পটাতে থাকেন সেটা হচ্ছে আশেখ রাদওয়ান ক্যাম্প। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, দ্য স্ট্রিটস অফ গাজা ওয়ার ক্লিন, প্রথমবার গাজার সড়কগুলো ছিল একবারে ক্লিন। তোমরা কি বুঝতেছো আমার কথাগুলো? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এটা আসবে, লিখে রাখো। স্টোরিজ ফ্রম গাজা, এই প্যাসেজটা আসবে, লিখে রাখো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাইয়াপুরা? জি ভাইয়া। তো আশেক রাদওয়ান থেকে বলতেছে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো গাজার সড়কগুলো ছিল ক্লিন। দেয়ার ওয়াজেন্ট এ পেপার অর এ কার্ডবোর্ড, সেখানে কোনো পেপার বা একটা কার্ডবোর্ডও ছিল না। গাজার রাস্তার, শুনলে অবাক হয়ে যাবা তোমরা, এটা শেষের লাইন। তো গাজা মানে শেষের ঘটনাটা, গাজার রাস্তাগুলা, গাজা শহরের ভেতরে যে রাস্তাগুলা ছিল সেটা প্রথমবারের মতো একেবারে ক্লিন। কেন ক্লিন? দেয়ার ওয়াজেন্ট এ পেপার অর এ কার্ডবোর্ড, কোনো একটা কাগজের টুকরা বা একটা কার্ডবোর্ড, কোনো কিছু সেখানে ছিল না। উম, কি হয়েছে তাহলে ভাই? গাজার শহর পুরো ক্লিন, একটা কাগজের টুকরাও নাই, একটা কাঠের টুকরাও নাই, কার্ডবোর্ড কিছু নাই। তাহলে গেছে কোথায় গেল? পিপুল আর কালেক্টিং দ্য পেপার ফ্রম দ্য স্ট্রিটস, মানুষ ওই রাস্তা থেকে সমস্ত পেপারের টুকরা টুকরা সবকিছু নিয়ে গেছে, স্ট্রিট থেকে, রাস্তা থেকে কালেক্ট করে, সংগ্রহ করে, ফর বেকিং, রান্না বাড়া করার জন্য। ফর বেকিং, রান্না করার জন্য, বিকজ, কারণ, দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, কারণ এখানে বিদ্যুতের কোনো সংযোগ নাই, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, তো মানুষ রান্না বান্না করতে পারতেছে না, আগুন জ্বালাইতে ওই পেপার কার্ডবোর্ড যা পাচ্ছে তাই দিয়ে জ্বালাচ্ছে। মাই মম, আমার মা, ডিডেন্ট ওয়ান্ট টু বেক, আমার মা রান্না করতে চাচ্ছিল না। মাই মাম, আমার মা, ডিডেন্ট ওয়ান্ট টু বেক, আমার মা রান্না করতে চাচ্ছিল না। অ্যান্ড শি আস্কড মি, মা আমাকে বলে, টু ব্রিং ব্রেড, রুটি নিয়ে আসতে, ফ্রম দ্য ওভেন, ওভেন থেকে। এখন ওভেন হচ্ছে চুলা, কিন্তু ওদের ওইখানে গাজা শহরের মধ্যে কিছু কিছু জায়গায় রুটি বেচার জায়গা রয়েছে, বড় বড় চুলা, সেখানে রুটি পাওয়া যায়। হুম। তো ওর মা রান্না করবে, হয়তো রান্না করার জিনিসপত্র কিছু নাই, তাই ওরে বলছে, মাদার বলছে যে, শি আস্কড মি, মা আমাকে বলেছে, টু ব্রিং ব্রেড, ব্রিং মানে নিয়ে আসা, ব্রেড মানে রুটি, রুটি নিয়ে আসতে, ফ্রম দা ওভেন, চুলা থেকে, মানে ওই শহরে যেখানে রুটি বানাচ্ছে ওইখান থেকে। তো দ্য কিউ অ্যাট দ্য ওভেন, তো ওই দোকানে
যে কিউটা শাড়িটা, জনগণের যে শাড়ি, মানুষের যে শাড়ি, স্ট্রেস ফ্রম গাজা, স্ট্রেসড ফ্রম গাজা টু দ্য ওয়েস্ট ব্যাংক, সেটা একদম ওই লাইন গাজা থেকে শুরু হয়ে পশ্চিম তীর পর্যন্ত চলে গেছে। রুটির দোকানে একটা রুটি পাওয়ার লাইন, জাস্ট চিন্তা করো, একটা রুটির দোকানে রুটির লাইন গাজা থেকে শুরু করে পশ্চিম ব্যাংক পর্যন্ত চলে গেছে, একজনের পিছনে একজন একটা রুটির জন্য। এত ক্ষুধার্ত তারা, কিন্তু কোনো খাদ্য নাই, কিচ্ছু নাই গাজায়। পানি নাই, খাদ্য নাই, বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই। তো পিপুল উড লাইন আপ ফর 8 hours টু গেট টু দিয়ার টার্ন। তো মানুষ 8 8 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে যাতে তাদের টার্নটা আসে, সিরিয়ালে তাদের সিরিয়ালটা আসে, তার সিরিয়ালটা আসে 8 ঘন্টা দাঁড়ানোর পর। অ্যান্ড টেক হাফ এ প্যাক অফ ব্রেড, এবং তারা অর্ধেক ব্যাগ রুটি নিয়ে ফিরতেছে, অর্ধেক ব্যাগ। তা 8 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে মানুষ জাস্ট অর্ধেক রুটি নেওয়ার জন্য, হাফ প্যাক ব্রেড, অর্ধ প্যাক রুটি নেওয়ার জন্য। তো ইন সেকেন্ডস এর মধ্যে এ প্যালেস্টিনিয়ান রকেট লঞ্চার ওয়াজ ইরেক্টেড ইন দ্য এরিয়া। তখন কয়েক মুহূর্তের মধ্যে একটা প্যালেস্টিনিয়ান, ফিলিস্তিনের রকেট লঞ্চার ওয়াজ ইরেক্টেড ইন দ্য এরিয়া, সোজা খাড়া করা হয় ওই এরিয়াতে। অ্যান্ড ইজ ইন লেস দেন 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ডের মধ্যে ইসরায়েলের প্লেনগুলো স্টার্টেড বম্বিং ইট, আবার বম্বিং করা শুরু করে। তো ফিলিস্তিনিরা আবার একটা রকেট মারে প্রতিবাদ করতে, ইসরায়েলি প্লেনগুলো আবার বম্বিং করা শুরু করে। পিপুল বিগাম রানিং ইন অল ডিরেকশন, তখন মানুষ অল ডিরেকশন মানে চতুর্দিকে দৌড়াতে শুরু করে। অ্যান্ড দ্য অ্যাম্বুলেন্সেস কেম, এবং তখন অ্যাম্বুলেন্স আসে ডেড বডিগুলা সংগ্রহ করতে। মানে ওই লাইন দাঁড়াইছে, লাইনের উপরে বম্বিং করছে, ইসরায়েল যেখানে মানুষের দলবদ্ধতা ক্রাউড দেখে সেখানেই বম্বিং করে। তো পিপুল বিগান রানিং ইন অল ডিরেকশন, মানুষ চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। অ্যান্ড দ্য অ্যাম্বুলেন্সেস কেম, তো ছড়িয়ে পড়তে পড়তে কেউ পাড়ায় মারা যায় মানুষের, কেউ বম্বিং এ মারা যায়, রকেট লঞ্চারে মারা যায়, ড্রোনে মারা যায়, স্নাইপারে গুলিতে মারা যায়। অ্যাম্বুলেন্স আসে ডেড বডিগুলো নেয়। তো পিপুল স্টার্টেড ফলিং ডেড, মানুষ মরে পড়তে থাকতে শুরু করে, মানুষ মরে পড়ে থাকে। পিপুল স্টার্টেড ফলিং, পতিত হয়, ডেড মরে, মানে মানুষ মরে পড়ে থাকতে শুরু করে। আদার্স আর ইনজুর্ড, এবং অন্যরা আবার আহত হয়, আদার্সরা ইনজুর্ড হয়। তা আই ওয়াজ ইন শক, তা আমি আহত হয়েছিলাম, মানে শক মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম, শক মানে মানসিকভাবে আঘাত লাগা। অ্যান্ড পিপুল ইন দ্য স্ট্রিট, এবং রাস্তার লোকজন স্টার্টেড টেলিং মি, তারা আমাকে বলতে শুরু করে, থ্যাংক গড ইউ আর সেফ, থ্যাংক গড তুমি আসলে সেফ। তা আমি একবার শক খেয়ে যাই। হ্যাঁ, শক খেয়ে যাই কোনটা শুনে? তা আমি, মানে তাদের একটা কথা শুনে খুবই মর্মাহত হয়ে যায় যে আমি যে বেঁচে আছি, মানে আমি যে মরি নাই, তারা তাই বলতেছে থ্যাংক গড ইউ আর সেফ। ধরো তোমরা একটা ক্রাউডে 10,000 মানুষ দাঁড়ায় আছো, তার উপর একজন বম মারলো বিনা কারণে, তো অনেকগুলা মানুষ তোমার চোখের সামনে মরে পড়ে গেল, জায়গায় মরে পড়ে আছে। তো বাকিরা একজন আরেকজনের বলতেছে থ্যাংক গড ইউ আর সেফ, থ্যাংক গড ইউ আর সেফ, থ্যাংক গড তুমি বেঁচে আছো, তুমি নিরাপদ আছো। কি ভাই, কি প্যাথেটিক! আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নিক। এনিওয়ে, যাই হোক, আই ওয়েন্ট ব্যাক হোম, আমি আবার বাড়িতে ফিরে যাই, উইদাউট দ্য লোফ অফ ব্রেড, রুটি না নিয়েই। তো যখন এরকম রুটির লাইনের উপর বম মারে, তখন আমি বাড়িতে ফিরে যাই, এই এই লাইনটা খেয়াল করো, তখন আমি বাড়িতে ফিরে যাই রুটি ছাড়াই। অ্যান্ড মাই মাম ইয়েলড অ্যাট মি, তখন আমার মা আমার উপর চিল্লায়। মাই মম ইয়েলড অ্যাট মি, আমার মা তখন আমার উপর চিৎকার করে। বাট টিল টুডে, কিন্তু আজ পর্যন্ত, শি ডাজেন্ট নো, মা জানে না, হয় আই ডিডেন্ট ব্রিং দ্য ব্রেড, যে কেন আমি রুটি না নিয়েই ফিরে এসেছিলাম। তা আমি যখন রুটি না নিয়ে বাড়িতে যাই, আম্মা আমার পর ইয়েলডেড মানে চিৎকার করা, ইয়েলডেড একটা ফ্রেজ মানে চিৎকার করা। তা আমি যখন বাড়িতে যাই, মা আমার উপর চিৎকার করে। বাট টিল টুডে, কিন্তু আজ পর্যন্ত, সে ডাজেন্ট নো, মা জানে না যে হোয়াই আই ডিডেন্ট ব্রিং দ্য ব্রেড,
কেন আমি রুটি না নিয়ে চলে আসছিলাম, কেন আমি আনতে পারি নাই, মা জানে না। কারণ রুটি আনতে গেলে কি হতো বলতো, ও মারাও যেতে পারতো, অলরেডি মরতে গেছিল, তাই না? ও রুটি আনতে গিয়ে মারাও জি যেতে ভাইয়া। পারতো। তো মা জানে না আজ পর্যন্ত যে কেন আমি রুটি না নিয়ে চলে আসছি, আসলে প্রাণের ভয়ে। আসলে কি কেন আসছে, সে প্রাণের ভয়ে, প্রাণ বাঁচাতে, যে রুটি বড় না জীবন বড়, তখন এই প্রশ্ন সামনে চলে আসে। আচ্ছা, ইয়াসমিন কাতবে, যার জন্ম 1996-এ। তো ইয়াসমিন কাতবে বলতেছে আশেক রাদওয়ান ক্যাম্প থেকে। হুম। ইয়াসমিন কাতবে, যার জন্ম 1996 সালে। তো হোয়েন দা ওয়ার স্টার্টেড, যখন এই যুদ্ধ শুরু হয়েছিল, মাই মা, আমার মা, মাই ব্রাদার্স, আমার ভাই, সিস্টার্স, বোনেরা, অ্যান্ড আই ওয়ার ইন রাশিয়া। যুদ্ধ শুরু হইলে, যখন যুদ্ধটা স্টার্ট হয়, শোনো, এদের কিন্তু জন্ম 1996-তে, ঘটনা কিন্তু 96 সালের না, ঘটনা এই 1-2 বছরের ঘটনা। সেগুলা বলতেছে আর কি, যে যখন এই যুদ্ধটা শুরু হয়, মানে গাজা, হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়, মাই মাম, আমার মা, মাই ব্রাদার্স, আমার ভাই, অ্যান্ড সিস্টার, বোনেরা, আমরা, মানে আমার মা, আমার ভাই বোন মিলে রাশিয়াতে থাকি। ওর বাবা না, কিন্তু ওর বাবা থাকে ফিলিস্তিনে। তো আমার মা, ভাই, ব্রাদার নিয়ে আমরা রাশিয়াতে থাকি। ধরো তোমরা 4 ভাই বোন, তোমার মারে নিয়ে রাশিয়াতে থাকো। তো হুইচ মেড মি অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট ড্যাড, যে জিনিসটার কারণে আমাকে সব সময় চিন্তিত করে অ্যাবাউট ড্যাড, আমার বাবাকে নিয়ে। তা আমরা রাশিয়াতে থাকি মাকে নিয়ে, এই কারণে বাবা থাকে ফিলিস্তিনে, গাজাতে। আর এই জিনিসটা অলওয়েজ ওয়ারিড, আমাকে চিন্তিত করে তোলে। উই ওয়ান্টেড টু লিভ রাশিয়া, আমরা রাশিয়া ত্যাগ করতে চাই। অ্যান্ড রিটার্ন টু গাজা, গাজায় ফিরে যেতে চাই। অ্যামং আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যে ফিরে যেতে চাই। টু লিভ দ্য ইভেন্টস উইথ দেম, তাদের সাথে একসাথে জীবন কাটাতে চাই। টু লিভ দ্য ইভেন্টস উইথ দেম, এই ঘটনাগুলো তাদের সাথে একসাথে বাঁচতে চাই, তাদের সাথে একসাথে নিয়ে বাঁচতে চাই। তো অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে, অ্যান্ড দ্য ক্রসিংস ওপেন্ড, এবং এই যখন বর্ডার ক্রস করা যাচ্ছিল, বর্ডার ক্রসিং যখন খুলে দেওয়া হয়েছিল, তখন উই রিটার্ন টু গাজা, তখন আমরা গাজায় ফিরে গিয়েছিলাম। অ্যান্ড ফ্রম দেন টিল টুডে, তখন থেকে আজ পর্যন্ত, উই হ্যাভ বিন হিয়ারিং স্টোরিজ অফ দ্য ওয়ার, তখন থেকে আজ পর্যন্ত আমরা এই যুদ্ধ সম্পর্কে শুনে আসতেছি। তখন থেকে আজ পর্যন্ত এটা নিয়ে আমরা শুনে আসতেছি। তো আই কুডেন্ট স্লিপ ইন রাশিয়া, আমি রাশিয়াতে ঘুমাতে পারতাম না। শোনো, ওরা কিন্তু রাশিয়াতে থাকতো, বাট এখন ওরা গাজাতে আসছে ওর বাবার কাছে। তো যখন ওরা রাশিয়াতে ছিল তখনের ঘটনা বলতেছে, যখন আমরা রাশিয়াতে ছিলাম, বিকজ অফ মাই ওয়ারি অ্যাবাউট ড্যাড, আমার ড্যাড রে নিয়ে আমি চিন্তিত হয়ে পড়তাম। বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে, হোয়েন দ্য মোবাইল ইউজ টু রিং, যখন মোবাইল ফোন বাজতো, অ্যান্ড উড ইট বি ফ্রম গাজা, এবং এটা যখন গাজা থেকে আসতো, উই উড বি হ্যাপি, আমরা খুবই খুশি হতাম। অ্যান্ড রেস টু অ্যান্সার ইট, এবং ভাই বোনের মধ্যে পাল্লা দিতাম যে কে আগে যে ফোন ধরবে, কারণ বাবা ফোন করছে। নাম্বারটা ফিলিস্তিনের নাম্বার, গাজার নাম্বার, ঠিক আছে? তো যখন ফিলিস্তিন থেকে ফোন আসতো, আমরা ভাই বোন রেস করতাম, আমরা খুশি হতাম, এবং রেস করতাম যে আব্বু ফোন দিছে, কে আগে যে ফোন ধরবে। বাট ইন দা ওয়ার, কিন্তু যুদ্ধের পরে বা যুদ্ধে, এভরি টাইম দ্য মোবাইল র্যাং ফ্রম গাজা, যখনই গাজা থেকে মোবাইল ফোন আসে, এনি নাম্বার, ওয়েদার উই নিউ ইট অর নট, যে কোনো না গাজার নাম্বার থেকে ফোন আসে, সেটা আমাদের চেনা হোক আর অচেনা হোক, পরিচিত হোক বা অপরিচিত হোক, উই উড সে, আমরা মনে মনে বলি, ডিয়ার গড, হে মাবুদ, ডিয়ার গড, হে মাবুদ, আল্লাহ জানে আমার বাবা মারা গেছে কিনা, এই খবরটা আসে কিনা। তো ওরা মনে মনে বলে ডিয়ার গড, অ্যান্ড স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার, এবং তখন ওরা একে অপরের মুখের দিকে তাকাইতে থাকে, টু সি হু উইল অ্যান্সার, যে কে ফোনটা ধরবে। তো যুদ্ধের আগে যখন ওদের বাবা গাজা ফিলিস্তিন থেকে ফোন দিত, ওরা ভাই বোন দৌড়ায় আসতো যে কে ফোন আগে ধরবে, কারণ বাবা ফোন দিছে ফিলিস্তিন থেকে, গাজা থেকে। এখন যখন ফোন আসে, ওরা চিন্তিত হয়ে পড়ে যে কে ফোনটা ধরবে, কি বাবার মৃত্যু সংবাদ দিবে, বাবা বেঁচে আছে নাকি নাই, কি বলবেন এটা নিয়ে। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে,
এ লট অফ থিংস চেঞ্জড ইন মি, যুদ্ধের পরে আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আই স্টার্টেড সিইং থিংস ডিফারেন্টলি, আমি বিভিন্ন জিনিসকে ভিন্নভাবে দেখতে শিখেছি। আই স্টার্টেড সিইং থিংস ডিফারেন্টলি, ভিন্নভাবে আমি বিভিন্ন জিনিসকে দেখা শিখেছি এই যুদ্ধের পরে। তো আই বিগান টু লাইক দ্য সিটি, আমি এই শহরকে পছন্দ করতে শুরু করেছি। লাইফ বিকেম মোর বিউটিফুল, জীবনটা আরো সুন্দর হয়েছে। অ্যান্ড সো ডিড আই, এবং আমিও সুন্দর হয়েছি। তো মাই ফ্রেন্ডস চেঞ্জড, আমার বন্ধুরা পরিবর্তন হয়ে গেছে, মানে আমার আগের বন্ধুগুলা নাই। অ্যান্ড আই মেড ওল্ডার অ্যান্ড মোর ম্যাচিউর অনস, আমি এখন আরো বয়স্ক হয়েছি এবং আরো ম্যাচিউর হয়েছি। আই বিকেম ভেরি আউটস্পোকেন, আমি এখন খুবই স্পষ্টভাষী হয়েছি। অ্যান্ড ব্রেভ, এবং সাহসী হয়েছি। ইভেন ইন ফ্রন্ট অফ ড্যাড, এমনকি বাবার সামনেও। তো গাজার যুদ্ধ দেখার পরে আমি পুরো পরিবর্তন হয়ে গেছি। আমি এখন বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি, পরিপক্ক হয়েছি। আউটস্পোকেন, স্পষ্টভাষী হয়েছে এবং সাহসী হয়েছে, এমনকি বাবার সামনেও, ইভেন ইন ফ্রন্ট অফ ড্যাড। অ্যান্ড এবং আই কুড ফেস এনিওয়ান, এবং এখন আমি যে কাউকে মোকাবেলা করতে পারি। আই কুড ফেস এনিওয়ান, এবং আমি যে কাউকেই ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি। মম অ্যান্ড আই বিকেম ফ্রেন্ডস, মা এবং আমি বন্ধু হয়ে গেছি। মা এবং আমি বন্ধু হয়ে গেছি। এ লট অফ টাইমস, অনেক সময়। উই স্টে আপ অ্যাট নাইট, আমরা রাত জেগে থাকি। অ্যান্ড টক অ্যাবাউট এভরিথিং, এবং সবকিছু নিয়ে কথা বলি, যে জীবনটা আসলে কেমন ছিল, এখন কেমন হয়েছে। তো ইন দ্য ফিউচার, নিকট ভবিষ্যতে, ইফ আই গ্রো আপ, আমি যদি বড় হই। অ্যান্ড ইন গাজা, এবং আমি যদি গাজাতেই বড় হই, তাহলে ইটস অ্যান অ্যাচিভমেন্ট টু গ্রো আপ, তাহলে গাজায় বড় হওয়াটা একটা অর্জন। গাজা শহরে বড় হওয়াটা একটা অ্যাচিভমেন্ট, জীবনের একটা অর্জন। বিকজ, কারণ ডেথ ইজ স্ট্যান্ডিং অ্যাট ইউর ডোর স্টেপ, কারণ গাজাতে কি হয়, মৃত্যু দাঁড়ায় আছে অ্যাট ইউর ডোর স্টেপ, তোমার, হুম, তোমার দরজায়। অ্যাট ইউর ডোর স্টেপ, তোমার দোরগোড়ায়, তোমার দোরগোড়ায়, একবারে তোমার দ্বারে, তোমার দরজায় দাঁড়ায় আছে। কারণ গাজাতে বেড়ে ওঠাটা, তুমি যে বেঁচে আছো, গাজা শহরে তুমি বড় হয়েছো, এটি একটা অ্যাচিভমেন্ট। তুমি যে জান আছে তোমার দেহে, তুমি যে বেঁচে আছো, এইটি একটা অর্জন গাজায়। কারণ এখানে মৃত্যু দাঁড়ায় থাকে দোরগোড়ায়, দরজায়। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকে মৃত্যু, অ্যাট ইউর ডোর স্টেপ। আই ওয়ান্ট টু বি এ চিলড্রেন্স কেয়ারটেকার, আমি বাচ্চাদের একজন তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার, তাদের যত্নবান একজন ব্যক্তি হতে চাই। অ্যান্ড ডিফেন্ড দেয়ার রাইটস, এবং তাদের অধিকারগুলোকে রক্ষা করতে চাই। একটা বাচ্চার খেলাধুলা করার অধিকার, হাসির অধিকার, স্কুলে যাওয়ার অধিকার, শিক্ষার অধিকার, আমি তাদের রাইট গুলোকে ডিফেন্ড করতে চাই, রক্ষা করতে চাই। ডিফেন্ড মানে রক্ষা করা, রক্ষা করতে চাই। বিকজ, কারণ আই ফিল দ্যাট, আমি অনুভব করি যে দ্য চিলড্রেন অফ প্যালেস্টাইন, ফিলিস্তিনের শিশুরা, আর বর্ন অ্যাজ ওল্ড পিপল, এরা জন্মেই মানে বয়স্ক মানুষের মতো হয়ে। এ কিড ক্যান বি 6 ইয়ার ওল্ড, একটা বাচ্চার বয়স হতে পারে 6 বছর। অ্যান্ড ইয়েট সাপোর্টিং এ ফ্যামিলি, কিন্তু তা সত্ত্বেও সে তার পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে। ফিলিস্তিনের একটা 6 বছরের, 8 বছরের বাচ্চা আর বাংলাদেশের একটা 18 বছর, 20 বছর বয়সের ছেলে সমান। এবং কিছু কিছুতে ফিলিস্তিনের বাচ্চাটা এগিয়ে জীবন যুদ্ধে। বাস্তবতা তাদেরকে এটা শিখিয়েছে যে ফিলিস্তিনের বাচ্চারা জন্মেই কেমন জানি বড় হয়ে, কারণ ওখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় যুদ্ধ। কারণ ফিলিস্তিনে বেঁচে থাকাটা, তোমার জান নিয়ে বেঁচে থাকার যুদ্ধটাই সবচেয়ে বড় যুদ্ধ। তো ওরা জন্মেই কেমন জানি ওল্ড পিপল, বড় মানুষ হয়ে। এরপরে আসো আমরা পরেরটাতে যাব, লেসন 4 পিস। এই কবিতা আলাদাভাবে পড়ানো হবে, কবিতা থিমের মধ্যে আলাদা পড়ানো হবে, ঠিক আছে, থিমের চ্যাপ্টারে কবিতা থিমের মধ্যে আলাদা পড়ানো হবে।
এই যে যে ইউনিটটা, এখানে কিছু ছবি আর কিছু বর্ণনা আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ, কিন্তু এটা আসলে জাস্ট কিছু ইমেজ এবং পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম ওয়ার, নাজিদের হত্যাযজ্ঞ, তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সব কিছু নিয়ে আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো ফিলিস্তিন, গাজা সবগুলো নিয়ে এক একটা ছবি আছে, আর সেই ছবিগুলোর বর্ণনা আছে আর কি এখানে। এটা আমাদের লাগবে না, তোমরা আসো ইউনিট 12 এনভায়রনমেন্ট এন্ড নেচার, লেসন 1। ইউনিট 12 এর লেসন 1-এ আসো। খুবই খুবই ইন্টারেস্টিং একটা গল্প, পেয়েছো? এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার খুবই খুবই, এর আগে আমরা পড়ছি ইউনিট 11-এর লেসন 3, ওটা লাগবে, এটা আসবে। স্টোরিজ ফ্রম গাজা যেটা পড়লাম এটা আসবে। আর এই যে যেটা ওয়াটার ওয়াটার এভরিওয়ার, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র মানে মৃতপ্রায় নদী বুড়িগঙ্গা। সবচেয়ে জঘন্যভাবে দূষণের শিকার একমাত্র বাংলাদেশি নদী হচ্ছে বুড়িগঙ্গা। এটা সেই বুড়িগঙ্গা নদী নিয়ে। ঠিক আছে, এটা সেই বুড়িগঙ্গা নদী নিয়ে। তো এটা আমাদের পড়তে হবে, এটা সুপ্রিমলি ইম্পর্ট্যান্ট। গাজা যেরকম ইম্পর্ট্যান্ট, এটা যে কতবার আসছে বোর্ডে, আরো যে কতবার আসবে তার শেষ নাই। বুড়িগঙ্গা, আর এই সরকার তো আরো নদীর দূষণের বিরুদ্ধে। তো বুড়িগঙ্গার এই প্যাসেজ আসবেই আসবে, একবারে 8টা বোর্ডের মধ্যে 4-5টা বোর্ডে এই প্যাসেজ পাবা, এটা লিখে রাখো। 8টা বোর্ডের মধ্যে 4-5টা বোর্ডে এই প্যাসেজ পাবা, এটা লিখে রাখো। আর কবিতাগুলা যেটা, এটা আলাদা পড়ানো হবে। ঠিক আছে, কবিতাগুলো আলাদা পড়ানো হবে। পেয়েছো সবাই? ইউনিট 12-এর লেসন 1 পাইছো? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার পাইছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি এটা ভাইয়া। 5 স্টার, 5 স্টার, 7 স্টার, যে কয় স্টার দিতে মন চায় দাও, এটা আসবে পরীক্ষাতে। আচ্ছা, এনভায়রনমেন্টাল নেচার, পরিবেশ ও প্রকৃতি। পরিবেশ এবং প্রকৃতি, এনভায়রনমেন্টও একটা নাউন, নেচারও একটা নাউন। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, শব্দের শেষে এমইএনটি থাকলে সেটা নাউন হয়। এনভায়রনমেন্ট, এন্টারটেইনমেন্ট, অ্যামিউজমেন্ট, এক্সাইটমেন্ট, তাই না? যত মেন্ট আছে, ট্রিটমেন্ট। তো এই এন্টারটেইনমেন্ট আর এনভায়রনমেন্ট এন্ড নেচার, পরিবেশ ও প্রকৃতি, লেসন 1। তো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি, মানে সব জায়গায় কি পানি। মশা আছে তো একটা, দেখো। নাও রিড দ্য 4 লাইন্স ফ্রম স্যামুয়েল টেইলর কলারিজ পোয়েম। নিচে স্যামুয়েল টেইলর কোলারিজের একটা বিখ্যাত কবিতা, দ্য রিম বা দ্য রাইমও বলে এটাকে, ঠিক আছে? দ্য রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, এই কবিতা থেকে 4টা লাইন এখানে তুলে দিছে। তো দ্য রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার কবিতাটা কার লেখা? স্যামুয়েল টেইলর কোলারিজ। তো তার এই কবিতার 4টা লাইন কি বলছে আমরা একটু পড়ি। তো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, সমস্ত সবগুলা বোট ডুবে গেছে, চুপসে গেছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু পান করার মতো এক ফোঁটাও নাই। পান করার মতো এক ফোঁটাও নাই। তো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। তো পানি, চারপাশে পানি, চতুর্দিকে পানি, কিন্তু পান করার মতো পানি এক ফোঁটাও নাই। কিনে পানি খাইতে হয়। আমাদের গ্রামের বাড়িতে আমরা কেনা পানি খাচ্ছি, ঢাকা শহরেও কেনা পানি খাচ্ছি, সব জায়গায়। তো পানি পানি সর্বত্রই পানি, কিন্তু খাওয়ার মতো পানি কি এক ফোঁটাও নাই। এখন এইটা আসছে কই থেকে গল্পটা? তো এই দ্য রিম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার, এটা একটা বিখ্যাত ঘটনা নিয়ে একটা গল্প। এটা হচ্ছে এক বৃদ্ধ নাবিক, দ্য ওল্ড সেইলার। একবার এক বৃদ্ধ নাবিক সমুদ্র যাত্রায় বেরোয়ছে, সমুদ্র যাত্রা যাচ্ছে ঠিকঠাক মতো, সব ওকে। তো একদিন একটা ছোট্ট আলবাট্রস পাখি, উনি যে জাহাজ নিয়ে সেইলিং করতে করতে ওনার নাবিকদেরকে নিয়ে যাচ্ছে, সেই জাহাজের উপর একটা ছোট্ট আলবাট্রস পাখি উড়ে আসে। ঠিক আছে। তো ওই বৃদ্ধ নাবিক ওই আলবাট্রস পাখিটাকে একটা বাড়ি মারে। ওনার হাতের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে বাড়ি মারে ছোট্ট আলবাট্রস পাখিটাকে। যখন বাড়ি মারে, ওই পাখিটার গায়ে আঘাত লাগে। পাখিটা জায়গায় ওই শিপের উপর পড়ে, শিপের উপর পড়ে পাখিটা মারা যায়। ওই শিপের উপর পড়ে পাখিটা মারা যায়। এখন একটা পাখি
তুমি মনে করো সমুদ্রের ভিতর দিয়ে একটা জাহাজ নিয়ে যাচ্ছে, একটা ছোট্ট পাখি উড়ে আসছে তোমার জাহাজের উপর, তুমি বাড়ি মারছো, পাখিটা পড়ে গিয়ে জাহাজের উপরে মারা গেছে। তো তখন ওই পাখিটার ডেড বডিটা, মানে ওই পাখিটা, মরা পাখিটা তুমি ধরে পানিতে ফেলাই দিছো, ধরে পানিতে তুমি ফেলে দিছো। তো ওই যে যে বৃদ্ধ নাবিক ওই পাখিটারে মারে, মারার পরের দিন যখন মানে ওই পাখিটার, মরা পাখিটা ধরে যখন পানিতে ফালায়, ওই দিন থেকে ওর দুর্দিন শুরু হয়। ওই নাবিকের কপাল পুড়তে শুরু করে, ওই দিন থেকে ওর দুর্দিন শুরু হয়। কিভাবে দুর্দিন শুরু হয়? পরের দিন থেকে ওর নাবিকরা সব এক এক করে অসুস্থ হইতে শুরু করে, ডায়রিয়া কলেরা রোগ ছড়িয়ে পড়ে, নাবিকদের মধ্যে এক এক করে মারা যায়। সমুদ্রের বাতাস থেমে যায়, তো পালে আর হাওয়া বাঁধে না, শিপ আর আগায় না, শিপ এক জায়গায় স্ট্রাক হয়ে থাকে, মানে বাতাস থেমে যায়। সমুদ্রের ঢেউ থেমে যায়, এক জায়গায় ওই শিপ পড়ে আছে। খাদ্যদ্রব্য শেষ হয়ে গেছে, সব ওষুধপত্র শেষ হয়ে গেছে, সব শেষে গিয়া সব নাবিক মারা যায়, শুধু ওই বৃদ্ধ নাবিক একা আছে। আর বোটে মানে ওই শিপে যে পানিটুকু ছিল শেষ পর্যন্ত, সেই পানিও শেষ। এখন বাকি আছে শুধু ওই বৃদ্ধ নাবিক একা। এখন পানিও নাই, ওষুধপত্র খাদ্য খাবার কিচ্ছু ছিল না, সব শেষ, শেষমেশ ছিল পানি, এখন সেই পানিটাও শেষ। তখন ওই বৃদ্ধ নাবিকটা এই গল্প বলতেছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি। সমুদ্রের মাঝখান থেকে আছে, তোমরা কক্সবাজার গেলে দেখতে পারো যে কত বিশাল বঙ্গোপসাগর, এর কোনো শেষ নাই, কোনো আগামাথা নাই, চারদিকেই পানি। তো সমুদ্রের মাঝখানে থাকলে চারিদিকেই কি পানি। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক। পানি পানি, চারিদিকে পানি, এভরিওয়্যার পানি, এবং অল দ্য বোট, সবগুলা বোট শিপ ডুবে গেছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি, সর্বত্রই পানি, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। কিন্তু ড্রিঙ্ক করার মতো এক ফোঁটা পানিও এখন আর অবশিষ্ট নাই। কেন নাই? কারণ ওই পাখি মারার অভিশাপে। কেন নাই বলো তো? পাখি মারার অভিশাপে। বুঝছো না বুঝো নাই? গল্পটা কি তোমরা বুঝতে পারছো না পারো নাই? জি জি ভাইয়া বুঝতে পেরেছি। তার দুর্দিন শুরু হয় কেন? ওই পাখিটাকে আঘাত করার কারণে। তো এখন এই গল্পটা, এই প্যাসেজটা কি নিয়ে ডিল করতেছে? এই প্যাসেজটাতে বলা হচ্ছে যে বৃদ্ধ নাবিকের ভাগ্য খারাপ হয়েছিল পাখি মারার অভিশাপে, তাই না? কিন্তু বুড়িগঙ্গার ভাগ্য খারাপ কিভাবে হলো? বুড়িগঙ্গা নদী, তার এই দুর্দশা, বুড়িগঙ্গার পানি একসময় মানুষ খাইতো, তো এখন বুড়িগঙ্গার কি হয়েছে যে পানি পানি, সর্বত্রই পানি, কিন্তু নর এনি ড্রপ টু ইউজ, কিন্তু বুড়িগঙ্গার পানি ব্যবহারযোগ্য আর নাই, এত বেশি দূষিত। তা আমরা একটু পড়ি। তো কোলারিজ পোয়েম, কোলারিজের এই যে যে কবিতা, বেশ বেসিক্যালি বালাড, একটা গীতিকা। বালাড মানে ছোট ছোট গল্প, ছোট ছোট কবিতা, অল্প কয়েক লাইনের। তো বিশেষ করে এই যে যে গীতিকাটুকু 4 লাইনের যে বালাডটা, বালাড মানে গীতিকা, তো ন্যারেটস বর্ণনা করে দ্য হ্যারোয়িং সি ভয়েস। হ্যারোয়িং মানে যন্ত্রণাদায়ক, সি ভয়েস, ভয়েস মানে যাত্রা, সি মানে সমুদ্র, তো সি ভয়েস মানে সমুদ্র যাত্রা, অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের। তো কোলারিজের এই কবিতাটা, বিশেষ করে এই গীতিকাটা 4 লাইনের, বর্ণনা করে যন্ত্রণাদায়ক সমুদ্র যাত্রা, অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, যে তার ভ্রমণের এক পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, যে তার ভয়েস মানে যাত্রা, জার্নির এক পর্যায়ে গিয়ে খাওয়ার মতো কোনো পানি ছিল না, ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, খাওয়ার মতো কোনো পানি ছিল না, বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। কার্স মানে কি? অভিশাপ। তাহলে কেন তার খাওয়ার পানি ছিল না? ওই বৃদ্ধ নাবিকের অভিশাপের কারণে। কেন অভিশাপ? কিসের অভিশাপ? ওই পাখি আলবাট্রস পাখিরে বাড়ি মেরে মেরে ফেলে, বাড়ি দিয়ে মেরে ফেলে, এই অভিশাপে। তো নট অনলি দ্য কার্সড মেরিনার, শুধু ওই অভিশপ্ত নাবিকই না, উই টু নো হাউ ইম্পর্টেন্ট থিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো শুধু ওই অভিশপ্ত নাবিকই না, উই টু নো, আমরাও জানি, মানে আমরা মানুষ, আমরাও জানি হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার ইজ,
সুপেয় পানি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, আমরা জানি এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি, আমাদের দেহের 2/3 ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দিয়ে তৈরি। আমরা জানি আমরা সার্ভাইভ, সার্ভাইভ মানে বেঁচে থাকা বা টিকে থাকা, আমরা বাঁচতে পারবো না পানি ছাড়া। বৃদ্ধ নাবিক অভিশপ্ত, সেও জানে আমরাও জানি, তাই না? এবং আমাদের দেহের 2/3 পানি। নট ফর নাথিং, কোনো কিছু ছাড়াই, ইজ ইট সেইড, এটা বলা হয়ে থাকে দ্যাট যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। একদম কোনো কিছু লাগবে না এই কথা বলতে, নট ফর নাথিং, কিচ্ছু ছাড়া এই কথা বলা যায় যে পানির অপর নাম জীবন। তো ইজ লেখক তোমাদেরকে এখন প্রশ্ন করতেছে, ইজ দেয়ার এ ক্রাইসিস, বর্তমান সময়ে কি কোনো ক্রাইসিস আছে ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানির, দেখো ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার সুপেয় পানির অ্যাক্সেস নিয়ে, বা অ্যাক্সেস রিগার্ড, সংক্রান্ত, রিগার্ড মানে সংক্রান্ত, বর্তমানে কি সুপেয় পানি সংক্রান্ত কোনো সমস্যা আছে আমাদের সময়ে? তো দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন এ মিটিং, একটা মিটিং এ, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, আইডেন্টিফাইড, এখন দেখো, জাতিসংঘ তার যে মিলেনিয়াম, নিউ মিলেনিয়াম, এই নতুন সহস্রাব্দীতে, মানে আগামী 100 বছর না, 1000 বছর, মিলেনিয়াম, আগামী 1000 বছরে পৃথিবী কি কি ধরনের সমস্যা ফেস করবে, এটা নিয়ে জাতিসংঘ, অন দ্য ইভি অফ দ্য নিউ মিলেনিয়াম, এই নতুন সহস্রাব্দিক সন্ধ্যা, মানে এই নতুন সহস্রাব্দে কি কি বিষয় আসবে মানুষের কাছে চ্যালেঞ্জ হয়ে, এটা নিয়ে সন্ধ্যায় যে মিটিংটা করেছিল, মানে জাতিসংঘে, এখানে ডিটেলস বলে নাই, জাস্ট বলছে যে এই আগামী 1000 বছরে পৃথিবী যে চ্যালেঞ্জগুলো ফেস করবে, এটা নিয়ে জাতিসংঘে ইভিতে, ইভিনিং, ইভিনিং শব্দটা আসছে এই ইভ থেকে। তো জাতিসংঘ সান্ধ্যকালীন যে মিটিংটা করছিল, সেখানে আইডেন্টিফাইড, চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, সুপেয় পানির সমস্যাকে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে ফর দ্য ফিউচার, ভবিষ্যতে, ভবিষ্যতে ড্রিঙ্কিং ওয়াটার, এই সুপেয় পানির সমস্যাটা একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তোমরা কি বুঝতেছো? বুঝতেছো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া। এই প্যাসেজ আসবে পরীক্ষাতে, লিখে না, এটা বুড়িগঙ্গা নিয়ে, একটু পরে ডিরেক্টলি পাবে, এটা আসবে পরীক্ষাতে। তো সুপেয় পানির সমস্যাকে জাতিসংঘ বলছে এটা একটা চ্যালেঞ্জ, ভবিষ্যতে প্রবলেম হবে। বাট কিন্তু ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু আমাদেরকে কি এই সমস্যাটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে? অ্যাজ, যেহেতু আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়। তো লেখক এখন তোমাদের জিজ্ঞেস করছে যে, আচ্ছা জাতিসংঘ যাই বলুক, আমাদের দেশে কি সুপেয় পানির সমস্যা আছে? যেহেতু আমাদের দেশে উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়। বিসাইড, এছাড়াও উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এছাড়া আমাদের বাড়ির পিছনে একটা সমুদ্র আছে, এছাড়া আমাদের বাড়ির পিছনে একটা সমুদ্র আছে, তাহলে আমাদের কি সুপেয় পানি নিয়ে চিন্তা করার দরকার আছে? এখন বাড়ির পিছনে আমাদের যেহেতু একটা সমুদ্র আছে, এটা বলতে কাকে বোঝাইছে বলতো, কোন সমুদ্রকে বাড়ির পিছনে? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। হ্যাঁ, বাড়ির উঠোনে, তাই না? বাড়ির উঠোনে এক সমুদ্র আছে আমাদের। তো অন অফ দা, এবার মেইন প্যাসেজে আসতেছে আর কি লেখক, হ্যাঁ। তো অন অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, তো অন অফ দ্য সোর্সেস, সোর্স মানে উৎস, অফ ওয়াটার পানির অন্যতম উৎস আমাদের দেশে হচ্ছে রিভার্স, নদী। আমাদের দেশে পানির অন্যতম উৎস নদী। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, নদী সর্বত্র আমাদের লাইফ, আমাদের জীবনে, লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, আমাদের অর্থনীতিতে, অ্যান্ড কালচার, এবং আমাদের সংস্কৃতিতে। তো নদী সর্বত্র আমাদের জীবনে, লিটারেচার আমাদের সাহিত্য, নদী নিয়ে অসংখ্য সাহিত্য আসে। তিতাস একটি নদীর নাম, বিখ্যাত উপন্যাস, তিতাস একটি নদীর নাম। ইকোনমি, অর্থনীতি নিয়ে, আমাদের অর্থনীতির সাথে হুবহু, মানে শিকড় দিয়ে গঠিত, মানে একবারে শিকড় গেঁথে আছে
নদীর সাথে আমাদের অর্থনীতির, কালচার, আমাদের সংস্কৃতির মধ্যে নদী নিয়ে অসংখ্য গান আছে। কে যাস রে ভাটির গাং বাইয়া। তারপরে বাট কিন্তু আমাদের দেশে আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু আমাদের দেশের নদীগুলা কি ভালো অবস্থায় আছে? আর দ্য রিভার্স ইন গুড শেপ, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব, মানে দুর্ভাগ্যবশত, দে আর নট, নদীগুলো ভালো অবস্থাতে নাই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতোমধ্যে মৃত, অলরেডি ডেড। অ্যান্ড সেভারাল, আর কিছু নদী আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, আর বাকি কিছু নদী মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তো কিছু নদী অলরেডি ডেড, আর কিছু নদী গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সেভারাল মানে কতিপয়। তো দেশের কিছু নদী অলরেডি মারা গেছে, আর কিছু নদী মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। গোয়িং থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে যাচ্ছে? দ্য পাংস অফ ডেথ, পাংস মানে যন্ত্রণা। কিসের যন্ত্রণা? ডেথ, মৃত্যু যন্ত্রণা। পাংস মানে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। বুড়িগঙ্গা নদী একটা মৃতপ্রায় নদীর উদাহরণ। দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ অফ এ ডাইং রিভার। ডাইং মানে মৃতপ্রায়, মারা যাচ্ছে এমন নদী। তো বুড়িগঙ্গা একটা মৃতপ্রায় নদীর উদাহরণ। এবার পয়েন্টে আসছো যে কেন এত সময় ধরে এই যে পেঁচাচ্ছিল কোলারিজের কবিতা নিয়ে, বৃদ্ধ নাবিক নিয়ে। তো বুড়িগঙ্গা একটা মৃতপ্রায় নদী। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ডেসক্রাইব, যেটাতে বলা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা। হ্যাপেন্ড মানে ঘটা। তো ডেইলি সান পত্রিকার ওই রিপোর্টে বলা হয়েছে যে বুড়িগঙ্গা নদীর সাথে আসলে কি ঘটেছে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে, অ্যান্ড ওয়াই, এবং কেন ঘটেছে, কেন বুড়িগঙ্গা আজকে মৃতপ্রায় নদী। তো ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি দূষিত। অ্যান্ড এ পারপেচুয়াল স্টেন্স, এবং একটা অনবরত দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এটার চারপাশের পানিকে ঘিরে রাখে। এটার পানি দূষিত। এবং এ পারপেচুয়াল, পারপেচুয়াল স্টেন্স, পারপেচুয়াল মানে অনবরত, স্টেন্স মানে একটা দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এটার চারপাশকে ঘিরে রাখে, চারপাশের বাতাসকে। বাট কিন্তু দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটাই তা না যা সে পূর্বে ছিল। কিন্তু এই বুড়িগঙ্গাই সেই বুড়িগঙ্গা না যা সে আগে ছিল। এই বুড়িগঙ্গার ইতিহাস তোমরা জানো না, এখন জানবা, আমি তোমাদেরকে বলতেছি। তো এই যে পারপেচুয়াল অনবরত দুর্গন্ধ, এটা আগে ছিল না, বুড়িগঙ্গা মৃতপ্রায় নদী ছিল না। তো দ্য রিপোর্ট সেইজ দ্যাট, এই রিপোর্টে বলা হয়েছে যে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটা গৌরবময় অতীত ছিল। এই যে যে নদী, এটার একটা গৌরবময়, গ্লোরিয়াস একটা গৌরবময় অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গাঙ্গিস, এক সময় এটা ছিল গঙ্গা নদীর একটা উপনদী। এটা ছিল গঙ্গা নদীর একটা উপনদী। অ্যান্ড ফ্লোয়েড ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং এটা বয়ে গেছিল বঙ্গোপসাগরে। এটা বয়ে গেছিল কোথায়? বঙ্গোপসাগরে। থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। তো এটা এক সময় এই গঙ্গাটা, মেইন যে গঙ্গা নদী যেটা ভারত থেকে প্রবাহিত হয়ে আসছে, সেই গঙ্গা নদীর একটা উপনদী ছিল কে? একটা উপনদী ছিল এই বুড়িগঙ্গা। তো ও মিলিত হইছে যে বঙ্গোপসাগরের সাথে, কিন্তু মিলিত হতে গিয়ে ও আবার ধলেশ্বরীর মধ্য দিয়ে যাওয়া লাগছে। মানে গঙ্গার থেকে উৎপত্তি হয়েছে একটা উপনদী, সে ধলেশ্বরীর মধ্য দিয়ে যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো গ্রাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট, এটা হারিয়েছে, ইটস লিঙ্ক, এটা সংযোগ, উইথ দ্য গাঙ্গিস, গঙ্গার সাথে, অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গা নাম পেয়েছে। তো এটা আমি একটু তোমাদেরকে সুন্দর করে বুঝাই চিত্রের সাহায্যে, আসো সবাই একটু খেয়াল করো। ঠিক আছে, দেখো বুড়িগঙ্গা কিভাবে হইল। তো এই যে হচ্ছে একটা নদী, মনে করো বেয়ে চলেছে, ঠিক আছে, এই যে এই নদীর নাম হচ্ছে গঙ্গা। ঠিক আছে, এই যে এটা একটা গঙ্গা নদী, মনে করো এটা একটা নদী এবং এটা হচ্ছে গঙ্গা। এবার এই গঙ্গা নদীর থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। হুম,
এই গঙ্গা নদীর থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। এবার উৎপত্তি হয়ে এইখানে এসে ধল ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। হুম। ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়ে এই যে যে বিশাল বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের মধ্যে এসে পড়ছে। এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর, ঠিক আছে, বে অফ বেঙ্গল। আর এই যে এটা হচ্ছে ডি, মানে ধলেশ্বরী। হুম। এটা হচ্ছে ধলেশ্বরী, ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে ধলেশ্বরী। এখন দেখো, এই ধলেশ্বরীর মধ্য দিয়ে যে পড়ছে কোথায়, পড়ছে এই বঙ্গোপসাগরে, ঠিক আছে, এটার মধ্যে এসে পড়ছে। এখন এই যে ছিল গাঙ্গিস, এইটা ছিল আমাদের গঙ্গা নদী জি, ঠিক আছে, এটা ছিল আমাদের গঙ্গা নদী। এখন এই গঙ্গা নদীর থেকে একটা উপনদী এইটা চলে গেছে কোথায়, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে, এই যে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়ছে। তো এই যে যে গঙ্গা নদীর থেকে এই যে যে উপনদীটা, হুম, এই যে যে উপনদীটা মানে গঙ্গারই একটা অংশ, ঠিক আছে, এই যে যে উপনদীটা, হুম, তো ও আস্তে আস্তে কি করে, এই জায়গাটাতে চর পড়তে থাকে। দেখো আমি এটা একটু অন্য কালার চুজ করি, লাল কালার নেই। এইখানে একটা চর পড়তে থাকে, চর চর পড়ে পড়ে ওই গঙ্গার সাথে ওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখো, দেখো এই গঙ্গার সাথে। তো এই যে ছিল হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে জি। তো এই গঙ্গার থেকে এই উপনদীটার উৎপত্তি, হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে সে বালু পড়ে পড়ে, চর পড়ে পড়ে এই গঙ্গার সাথে, যার থেকে তার উৎপত্তি, সেই গঙ্গার সাথে এখানে চর পড়ে পড়ে বালু জমে জমে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তখন মানুষ, যখন ও মেইন গঙ্গার থেকে আলাদা হয়ে গেল, তখন মানুষ এই গঙ্গার অংশকে বলতো যে এই গঙ্গা বুড়ি হয়ে গেছে। কি হয়ে গেছে, এই গঙ্গা বুড়ি হয়ে গেছে। তখন মানে মেইন গঙ্গার সাথে তার আর এখন সম্পর্ক নাই, তো এই গঙ্গা বুড়ি হয়ে গেছে, তখন এর নাম হয় বুড়ি গঙ্গা। বুঝতে কি পারছো নাকি বুঝতে পারো? তাহলে গঙ্গারই একটা অংশ ছিল, কিন্তু গঙ্গার সাথে যখন বালু পড়ে পড়ে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন মানুষের নাম দিয়েছিল বুড়িগঙ্গা। বুঝছো না বুঝো নাই, তোমরা কি বুঝতে পারছো? বুঝছি ভাইয়া, বুঝছি। জি বুঝছি, ভাইয়া। রাতের বই নিয়ে একটা প্রশ্ন ছিল। অনেক যোগ। ভাইয়া। হুম। বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে ভাইয়া, বুড়িগঙ্গা নদী তার নাম পায়, ঠিক আছে, এইভাবে বুড়িগঙ্গা নদী হয় আর কি। তো এখন এরপরে দেখো আমরা সামনের দিকে যদি আগাই, তো গর্দানেম বুড়িগঙ্গা, তার নাম হয় বুড়িগঙ্গা। তো মুঘল সম্রাট, এখন আরো কাহিনী আছে। 1610 সালে, কত সালে বলো, 1610 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই বঙ্গে আসছিল। তখন বাংলাদেশে হয় নাই, ঢাকাও হয় নাই, এই বঙ্গে আসছিল, মানে বাংলায় মুঘল সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, এদের নাম শুনছো ওরকম, সম্রাট জাহাঙ্গীর। তো সে এসে যখন বঙ্গে আসে, মানে এই অঞ্চলের নাম ছিল বঙ্গপুন্ড্র, এরকম নাম ছিল। তো বঙ্গে যখন আসে, তো বঙ্গে এসে বঙ্গের রাজধানী স্থাপন করতে চায় সে, যে বাংলার একটা রাজধানী গঠন করা দরকার, ব্যবসা বাণিজ্যের সহায়তার জন্য, ইজি করার জন্য, ব্যবসা বাণিজ্য যাতে সহজভাবে করা যায়। তো সে যখন এই বুড়িগঙ্গার তীরে আসে, তো বুড়িগঙ্গার তীরে এসে বুড়িগঙ্গার স্রোত দেখে, বুড়িগঙ্গার ঢেউয়ের লেভেল দেখে, যে একই স্রোত বুড়িগঙ্গায়, ঠিক আছে, সেই বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে উনি ইমপ্রেসড হয়ে যায়, পুরো সারপ্রাইজ হয়ে যায় যে এই লেভেলের স্রোত থাকে বুড়িগঙ্গায়। তাহলে ভারতের সাথে, তখন ভারতবর্ষ, ভারতবর্ষের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য ওই লেভেলের স্রোতটাই তার দরকার ছিল। তো সে তখন বুড়িগঙ্গার স্রোত দেখে বিস্মিত হয়ে যায়, এবং সে বাংলার রাজধানী স্থাপন করে তার নাম অনুসারে, জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীর তার নাম অনুসারে বাংলার রাজধানী স্থাপন করে কি, জাহাঙ্গীরনগর। তো ঢাকার পূর্ব নাম কি, সাধারণ জ্ঞানে পড়ছো কখনো? জি ঢাকার ভাইয়া, পূর্ব নাম, জাহাঙ্গীরনগর। জি করছি। ভাইয়া। ঠিক আছে, এই সেই ঢাকা, এই সেই ঢাকা, যে ঢাকার কোনো কিছুই ঢাকা না আসলে, কিন্তু এই ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, এবং একটা বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে, সাভারে। ওকে, এখন দেখো,
তো দ্য মুঘলস মার্ভেলড এট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা। তো মুঘলরা এই বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, মুঘলসরা, মুঘল সম্রাট জাহাঙ্গীর, অ্যান্ড এই স্রোতের লেভেল দেখে, অ্যান্ড ফাউন্ড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এবং রাজধানী ফাউন্ডেড স্থাপন করেছিল। ফাউন্ড মানে স্থাপন করা, এবং রাজধানী স্থাপন করেছিল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাংক, এটার তীরে, ইন 1610। আলহামদুলিল্লাহ। 1610 সালে, কত সালে? 1610 সালে সে রাজধানী স্থাপন করে জাহাঙ্গীরনগর। তো দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, তো এই নদীটা সাপ্লাই দিত ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি, অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং তখন এই বুড়িগঙ্গার মানুষ খেত, খাতো, এটা খাইতে পারতো তারা। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করতো। বুড়িগঙ্গা নদী ব্যাপক সাপোর্ট দিছে ট্রেড অ্যান্ড কমার্স। এখনো ঢাকার জলপথের বাণিজ্য পুরোপুরি এককভাবে নিয়ন্ত্রিত হয় বুড়িগঙ্গার দ্বারা। তো ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যে সাপোর্ট দিত। তো জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, তো জাহাঙ্গীরনগরকে পুনরায় আবার ঢাকা নামকরণ করা হয়। হুইচ গ্রো ইনটু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, যেটা পরবর্তীতে ব্যাপক জনবসতিপূর্ণ একটা শহর হিসেবে গড়ে উঠেছে। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এবং যেখানে দীর্ঘস্থায়ীভাবে জায়গা স্বল্পতা আছে। তো জাহাঙ্গীরনগরকে পরবর্তীতে ঢাকা নামে পুনর্নামকরণ করা হয়, যেটা গ্রো ইনটু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, যেটা পরবর্তীতে একটা মারাত্মকভাবে, তীব্রভাবে জনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে ওঠে। উইথ এ ক্রনিক, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, যেখানে আছে দীর্ঘদিনের শর্টেজ অফ স্পেস, জায়গার স্বল্পতা, ঢাকার শহরে ব্যাপক জায়গার স্বল্পতা। তো এই শহরটা, যার এত ভালো ইতিহাস, মুঘলদের ইতিহাস, এত ভালো শহরটা, দ্য সিটি, এই শহরটা পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই শহরটা এই নদীর উদারতার প্রতিদান দিয়েছে। পেইড ব্যাক, ফিরিয়ে দিয়েছে দ্য বাউন্টি, উদারতা অফ দ্য রিভার, এই নদী। তো এই নদী কত কিছু দিয়েছে ঢাকা শহরকে, কিন্তু এই ঢাকা শহরও এই উদারতার প্রতিদান দিয়েছে। কিভাবে প্রতিদান দিছে? বাই সাকিং লাইফ আউট অফ ইট, এটার মধ্যে থেকে জীবনটাকে চুষে নিয়ে, এটার মধ্যে থেকে জীবনটা, এই নদীর জীবনটাকেই কেড়ে নিছে, জীবনটাকেই চুষে নিয়েছে এই ঢাকা শহর। বাউন্টি অফ দ্য রিভার মানে এই নদীর উদারতার প্রতিদান, বাউন্টি মানে উদারতা, পেইড ব্যাক মানে ফিরিয়ে দিয়েছে এটার জীবনটা চুষে নিয়ে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, নিউজ পেপারের প্রতিবেদন অনুসারে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে, বিকজ অফ পলিউশন, দূষণের কারণে। এক কথায় উত্তর, বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, বুড়িগঙ্গা মারা যাচ্ছে কেন? দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, ব্যাপক পরিমাণের, কোয়ান্টিটিস মানে পরিমাণের, টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক, অ্যান্ড ওয়েস্ট, আবর্জনা, ফ্রম মিল ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরিজ থেকে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থেকে, হসপিটালস থেকে, ক্লিনিক্স থেকে, অ্যান্ড হাউস হোল্ড, এবং গৃহস্থালির জিনিসপত্র, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, এবং অন্যান্য আবর্জনাও, মানে আদার এস্টাবলিশমেন্ট মানে অন্যান্য যত আবর্জনা আসে বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন স্থাপনা, মিল ফ্যাক্টরি, হাসপাতাল, ক্লিনিক, গৃহস্থালী ছাড়াও গ্যারেজ ম্যারেজ সব বিভিন্ন জায়গা আছে। তো সেই সব এস্টাবলিশমেন্ট, স্থাপনা থেকেও যত আবর্জনা আর ডাম্পড ইনটু, সেটা ডাম্প মানে স্তূপ আকারে ফেলা হয়, ইনটু দ্য রিভার এভরিডে, এই নদীতে প্রতিদিন। ডাম্পড ইনটু মানে ডাম্পিং করা হয়, মানে এই ময়লা সব এনে ডাম্পিং, স্তূপ আকারে ফেলা হয় এই নদীতে। তো দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর ডিসচার্জেস, নিক্ষেপ করে, ঢাকা শহর ডিসচার্জেস, নিংসরণ করে মানে প্রতিদিন বের করে 4500 টন অফ সলিড ওয়েস্ট, 4500 টন নিরেট ময়লা, একদম সলিড ময়লা, এভরিডে, প্রতিদিন। অ্যান্ড মোস্ট অফ ইট, এবং এটার বেশিরভাগই ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য রিভার বুড়িগঙ্গা, এবং এর বেশিরভাগই ডিরেক্টলি, সরাসরি যায় বুড়িগঙ্গা নদীতে, সরাসরি গিয়ে পড়তেছে বুড়িগঙ্গা নদীতে। তো অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ডিওই, পরিবেশ বিভাগ, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ডিওই, ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ বিভাগের মতে 20,000 টন, 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, 20,000 টন ট্যানারির ময়লা,
আচ্ছা, রিলিজড ইনটু মানে ত্যাগ করা, বলে না মুভি রিলিজ হয়েছে মানে মুভি মুক্তি পাইছে, মুভিটাকে মুক্তি পাইছে, তো এই ময়লাগুলোকে ত্যাগ করা হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে এই নদীতে নিয়ে। ঠিক আছে। তো 20,000 টন ট্যানারি ওয়েস্ট, চামড়া শিল্পের ময়লা। পরিবেশ বিভাগের মতে 20,000 টন ট্যানারি ওয়েস্ট, চামড়া বিভাগের ময়লা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যার মধ্যে আছে উচ্চমাত্রার বিষাক্ত উপাদান, আর রিলিজড ইনটু নিক্ষেপ করা হচ্ছে, ইনটু দ্য রিভার ফেলা হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে এই নদীতে এভরিডে প্রতিদিন। হাইলি মানে উচ্চমাত্রার টক্সিক বিষাক্ত ম্যাটেরিয়ালস উপাদান। তা হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস মানে উচ্চমাত্রার, হাইলি মানে উচ্চমাত্রার, টক্সিক মানে বিষাক্ত ম্যাটেরিয়ালস রিলিজ করা হচ্ছে এই নদীতে। এক্সপার্টস আইডেন্টিফাইড, এক্সপার্টরা বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে 9টা শিল্প এলাকা। 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছে এক্সপার্টরা। অ্যান্ড অ্যারাউন্ড দ্য, দেখো, ক্যাপিটাল সিটি। তো ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, শহরের মধ্যে এবং এর আশপাশ দিয়ে। শহর বলতে ক্যাপিটাল সিটি, আমাদের রাজধানী শহর ঢাকার মধ্যের এবং আশেপাশের 9টা শিল্প এলাকা মূলত দায়ী এই বুড়িগঙ্গা দূষণের জন্য। এই 9টা অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, এরাই এই নদী দূষণের প্রাইমারি সোর্সেস, মূল উৎস। এরাই মূল উৎস। কে কে? এই 9টা শিল্প এলাকা কারা কারা? টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা ইপিজেড অ্যান্ড ঘোড়াশাল এবং ঘোড়াশাল। এই 9টা শিল্প এলাকায় মূলত বুড়িগঙ্গাকে 12টা বাজাচ্ছে। তো দ্য রিভার উড নিড এ মনস্টার স্টমাক, তো এই নদীর দরকার একটা মনস্টার স্টমাক, দৈত্যের মতো পাকস্থলীর দরকার। টু ডাইজেস্ট হজম করতে, অল দ্য ওয়েস্ট এই সমস্ত ময়লাগুলোকে, মেনশনড অ্যাবভ যেগুলো উপরে উল্লেখ করা হয়েছে। মেনশন মানে উল্লেখ করা, অ্যাবভ মানে উপরে। তো এই নদীটার তো দরকার হবে একটা দৈত্যের মতো পাকস্থলীর, তাই না? হজম করতে, ডাইজেস্ট করতে এই সমস্ত আবর্জনাকে হজম করতে দৈত্যের মতো একটা পাকস্থলী দরকার। তো দেয়ার ইজ এ লিমিট, একটা লিমিট আছে, আপ টু হুইচ যে পর্যন্ত ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। তো এই নদীটারও সহ্য করার, পুট আপ মানে সহ্য করার, এই যে যে ক্রুয়েল নিষ্ঠুর এবং থটলেস এবং নির্বিচার ট্রিটমেন্ট আচরণ, তো নিষ্ঠুর এবং নির্বিচার এই আচরণ সহ্য করারও তো একটা সীমা আছে এই নদীর, এটা তো একটা নদী, এটারও তো একটা সহ্য সীমা আছে। এই নিষ্ঠুরতা এবং থটলেস, থটলেস মানে নির্বিচার, না ভেবে কাজ করা, তো এই নির্বিচার এবং ক্রুয়েল নিষ্ঠুর আচরণ সহ্য করার একটা সীমা আছে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, দেশে আরো নদী আছে, দ্যাট আর সাফারিং দ্য সেম ফেট, যারা একই রকম পরিণতির শিকার। দ্যাট আর সাফারিং সেই নদীগুলো ভুগতেছে দ্য সেম ফেট, যেমন তুরাগ নদী, টঙ্গীর পাশেই আরেকটা নদী আছে গাজীপুরে, তুরাগ নদী। ঠিক আছে। সাফারিং দ্য সেম ফেট। তো আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীর যত্ন না নিই, দেয়ার মে কাম এ টাইম একটা সময় আসতে পারে, হোয়েন যখন, উই উইল ক্রাই আমরা কাঁদবো, ওয়াটার ওয়াটার পানি পানি বলে, অ্যান্ড এবং ফাইন্ড ইট নো ওয়্যার কিন্তু পানি কোথাও পাবো না। তা আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীর যত্ন না নিই, দেয়ার মে কাম এ টাইম একটা সময় আসবে যখন, উই উইল ক্রাই আমরা কাঁদবো পানি পানি বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়্যার কিন্তু পানি কোথাও পাবো না। তো এইটার কোয়েশ্চেন্স গুলা প্র্যাকটিস করাবো, ক্লাস এখনো শেষ হয় না, স্টে হিয়ার। কোর্সেস।
ওয়েট। বুড়িগঙ্গা নদীরে দেখলে ভাই ওর সাইড দিয়ে পর্যন্ত এখন যাওয়া যায় না। এত পরিমাণ দুর্গন্ধ আর এত দূষণ বুড়িগঙ্গা নদীর, এত বাজে অবস্থা আর কি। বাঙালি জাতি হিসেবে, বাঙালি হিসেবে মাঝে মাঝে নিজের উপরও ঘেন্না হয়, বুঝছো? আচ্ছা, এটা আর কোশ্চেন গুলো একটা আমরা প্র্যাকটিস করব, দেখো। আচ্ছা দেখো, ফার্স্ট এরটা, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর বালাড? বালাড মানে গীতিকা, তো এটা দ্বারা কি বোঝায়? এমসিকিউ কি দেখতে পারতেছো তোমরা? এমসিকিউ গুলা কি দেখা যাচ্ছে ভাইয়াপুরা? জি জি ভাইয়া ভাইয়া দেখা দেখেন যাচ্ছে। আপনার বই নিয়ে একটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ, ভাই। আচ্ছা বই নিয়ে আমি কোশ্চেনটা নিচ্ছি, দাঁড়াও। বালাড মানে গীতিকা, তো কি বোঝায়? প্যারোডি, হাস্যরহস্য বা উপহাস, সিম্পল ন্যারেটিভ পোয়েম, সহজ বর্ণনামূলক কবিতা, মক এপিক্যাল সং মানে হাস্যরসাত্মক মহাকাব্যিক গান, এপিক্যাল পোয়েম মহাকাব্যিক কবিতা। মহাকাব্যিক কবিতা, এপিক্যাল পোয়েম মানে মহাকাব্য থেকে নেয়া কোনো কবিতা, প্যারোডি কোনো উপহাস রহস্য, মক এপিক্যাল সং হাস্যরসাত্মক মহাকাব্যের গান, নাকি সিম্পল ন্যারেটিভ পোয়েম? তো বালাড মানে কি জানো? গীতিকা। একেবারে সিম্পল, একেবারে সিম্পল ন্যারেটিভ পোয়েম। অ্যান্সার ডি। ঠিক আছে, ডি, সিম্পল ন্যারেটিভ পোয়েম, তারে বলা হয় বালাড। ছোট হবে, সহজ হবে, আর বর্ণনামূলক হবে। কার্স দ্বারা কি বোঝায়? ডিসচার্জ, কোনো কিছুকে নিঃসরণ করা, কার্স মানে কিন্তু অভিশাপ। ডেভিলিশ অ্যাক্ট, শয়তানের কোনো কাজ। অ্যাঞ্জেলস বাউন্টি, ফেরেশতাদের আশীর্বাদ। ডিভাইন ডিক্রি অফ ডিস্ট্রাকশন, ধর মানে ধ্বংসের জন্য স্বর্গ থেকে আসা কোনো মত। কার্স বলতে কি বোঝায়? ডিভাইন মানে স্বর্গীয় কোনো একটা, মানে তোমার ধ্বংসের প্রতি স্বর্গীয় কোনো ইঙ্গিত। কার্স কাকে বলে বলো তো? ডিস্ট্রাকশন মানে ধ্বংস। কার্স কাকে বলে? ডিসচার্জ, কোনো কিছুকে নিঃসরণ দুই করা। নাম্বার হবে। 3 হবে নাম্বার। স্যার। তো কার্স মানে ডিসচার্জও না, কার্স মানে ডেভিলিশ শয়তানের কাজও না, কার্স মানে ফেরেশতাদের আশীর্বাদও না। কার্স হচ্ছে ডিভাইন ডিক্রি অফ ডিস্ট্রাকশন, ধ্বংসের স্বর্গীয় ইঙ্গিত। সারভাইভ বলতে কি বোঝায়? এক্সিস্ট অস্তিত্ব, অ্যাটেন্ড মানে কোনো কিছুতে অংশগ্রহণ করা, অ্যাপিয়ার দৃশ্যমান হওয়া, রিভাইভ পুনরুদ্ধার করা। তো সারভাইভ টিকে থাকা, বেঁচে থাকা মানে এক্সিস্ট। এক্সিস্ট করা মানে অস্তিত্ব থাকা আর কি। তো অস্তিত্ব থাকা মানে কি? টিকে থাকা আর কি, বেঁচে থাকা, অস্তিত্ব রাখা আর কি। দ্য ওল্ড মেরিনার হ্যাড এ ভেরি ড্যাশ সি ভয়েস, তো ওল্ড মেরিনারের যে সমুদ্র যাত্রাটা, বৃদ্ধ নাবিকের এই যাত্রাটা কেমন ছিল? প্লিজেন্ট আনন্দদায়ক, ওন্ডারফুল চমৎকার, মেমোরেবল স্মরণীয়, নাকি অ্যাগোনাইজিং দুর্বিষহনীয়? অ্যাগোনাইজিং মানে দুর্বিষহনীয় বা অত্যন্ত পীড়াদায়ক। তো কেমন ছিল তার সেই যাত্রা? তো অ্যাগোনাইজিং। কারো কাছে কি মনে হয় যে ওইটা খুবই হচ্ছে প্লিজেন্ট, আনন্দদায়ক বা ওয়ান্ডারফুল ছিল? একদমই অ্যাগোনাইজিং। দ্য বেস্ট সিনোনিম অফ পারপেচুয়াল, পারপেচুয়াল মানে কি? অনবরত। তো টেম্পোরারি ক্ষণস্থায়ী,
স্টেবল স্থির, এন্টায়ার সমগ্র, আর কন্টিনিউয়াস অনবরত বা চলমান। তো অনবরতকে কি বলে? স্টেবল বলে, এন্টায়ার বলে, টেম্পোরারি বলে, নাকি কন্টিনিউয়াস চলতেছে এটা বলে? অনবরত কি? কন্টিনিউয়াস দুই নাম্বার। কন্টিনিউয়াস। ঠিক আছে, এই যে হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো, এই যে তার অ্যান্সার। শর্ট কোয়েশ্চেন গুলো আর অ্যান্সার গুলো এটা স্ক্রিনশট রাখতে পারো। এর পরের অংশে আমি যাচ্ছি। পরে আরো 5টা এমসিকিউ আছে। দেখো, দা ওয়ার্ড ট্রিবিউটারি, উপনদী, এর প্যাসেজে যে ট্রিবিউটারি শব্দটা আছে এটা দ্বারা কি বোঝায়? একটা হচ্ছে পন্ড, কোনো পুকুরকে বোঝায়। দেখো, এটা কি কোনো পুকুরকে বোঝায় বলো তো? না। দেখো, লেক মানে কোনো হ্রদকে বোঝায়। লেক মানে তো হ্রদ, তো কি বোঝায়? ট্রিবিউটারি মানে কি কোনো হ্রদ? হুম হুম। রিভিউলেট, আর একটা হচ্ছে এস্টুয়ারি। তো দুইও না, তিনও না। এখন রিভিউলেট নাকি এস্টুয়ারি কোনটা বলো? ট্রিবিউটারি মানে উপনদী বা শাখা নদী। ঠিক আছে, তো এই উপনদী বা শাখা নদী এটাকে কি বলে? রিভিউলেট। কি বলে? রিভিউলেট। এস্টুয়ারি মানে হচ্ছে পাখি টাকিদের জন্য যে বিভিন্ন অভয়াশ্রম টাইপ, এইগুলা। হ্যাঁ, তো এস্টুয়ারি পাখিদের জন্য যে বিভিন্ন অভয়াশ্রম টাইপ থাকে না, এগুলাকে বলে। আর রিভিউলেট মানে হচ্ছে উপনদী। দা ওয়ার্ড মার্ভেলড মানে বিস্মিত হওয়া। বিস্মিত হওয়া, তো তারা বিস্মিত হয়ে গেছিল। এখন এটা দ্বারা কি বোঝায়? অফেন্ডেড, তারা পরাজিত ফিল করতেছিল মুঘলরা বুড়িগঙ্গা দেখতে এসে। গ্রিফ স্ট্রাইকেন, দুঃখ দ্বারা তারা বিচলিত হচ্ছিল, দুঃখে বিচলিত। হার্ট মনে আঘাত পেয়েছিল। আর ওভারওয়েলমড অভিভূত হয়েছিল। তো তারা মার্ভেল ড্যাট, এটা কি মুঘলরা দেখে কি মানে দুঃখে বিচলিত হয়ে পড়ছিল, মনে আঘাত পাইছিল, নাকি অভিভূত ওভারওয়েলম বলো তো? অভিভূত হয়েছিল তারা মুঘল। ওভারওয়েলমড। এইখান থেকে তো 5টা পেয়ে যাবে পরীক্ষাতে। টক্সিক মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, টক্সিক দ্বারা কি বোঝায়? বিষাক্ত। তো টেস্টি সুস্বাদু, হেলদি স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর কোনো কিছু, মডারেট মাঝামাঝি কোনো কিছু, আর পয়জনাস বিষাক্ত কোনো কিছু। তো টক্সিক কি হবে এখানে? 4 নাম্বারটা, পয়জনাস বিষাক্ত। হাউ ডিড ঢাকা সিটি পে ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার? ঢাকা সিটি কিভাবে এই নদীর প্রতিদান ফিরিয়ে দিয়েছে? বাই ক্লিনিং দ্য রিভার, নদী পরিষ্কার করে। বাই পিউরিফাইং ইটস ওয়াটার, এটার পানি বিশুদ্ধকরণ করে। বাই মেকিং ইট গ্লোরিয়াস, এটাকে মহিমান্বিত করে। আর বাই পলিউটিং দ্য রিভার, এই নদীকে দূষিত করে। তো নদীকে কি মহিমান্বিত করেছে? কিভাবে ঢাকা শহরের প্রতিদান ফিরিয়ে দিয়েছে প্যাসেজ অনুসারে বলো তো? কিভাবে? বাই পলিউটিং দ্য রিভার 2 নাম্বার। বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে শুধুমাত্র দূষণের কারণে। আইডেন্টিফাইড ইন দ্য প্যাসেজ রিভার টু, প্যাসেজের মধ্যে যে আইডেন্টিফাই চিহ্নিত করা। আইডেন্টিফাই মানে কি? কোনো কিছু চিহ্নিত করা। আইডেন্টিফাইড এটা দ্বারা কি বোঝাইছে? এক্সক্লুডেড কোনো কিছুকে বাদ দেয়া। ক্যারিড আউট কোনো কাজ সম্পন্ন করা বা শেষ করা। টিজড কোনো কিছুকে একটু টিজ করা, অত্যাচার করা। আর ট্রেসড আউট কোনো কিছুকে চিহ্নিত করা, ট্রেস করে, মোবাইল ফোন নাম্বার থেকে অপরাধীদের ট্রেস করে। আইডেন্টিফাই চিহ্নিত করার সিনোনিম কোনটা এগুলোর মধ্যে বলো তো? ট্রেসড। বি নাম্বার কোনটা? ট্রেসড আউট মানে চিহ্নিত করা, অপরাধীদের চিহ্নিত করা যেরকম। ঠিক আছে, তো ট্রেসড আউট এই হচ্ছে বিষয়। আর এই যে কোয়েশ্চেন গুলো, এই যে তার অ্যান্সার তোমরা চাইলে এটা দেখতে পারো। এই যে এটার সামারিও দিয়ে দিছি, ঠিক আছে? এই যে সেটার সামারি সহ এটাও তোমরা চাইলে দেখতে পারো। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি প্যাসেজ থেকেও একটা পরীক্ষা নিব তোমাদের। প্যাসেজ থেকে একটা পরীক্ষা নিব। তো আজকে ক্লাস 1.5 ঘন্টা নিলাম। শুক্রবারে কালকে ক্লাস নিতে পারিনি, এই জন্য বেশি নিলাম আজকে। আমি রেকর্ডেড ক্লাস আপলোড করে দিচ্ছি। স্টোরিজ ফ্রম গাজা, আর এই যে যে প্যাসেজটা, 2টা প্যাসেজ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উইদাউট এনি ডাউট এই 2টা পরীক্ষাতে তোমরা পাবা, একটা না একাধিক বোর্ডে পাবা। ওকে, সো মন দিয়ে এটা আবার রিভিশন করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।